শেয়ারটা দেখা যাচ্ছে? হ্যালো? জি জি দেখা যাচ্ছে। জি স্যার, দেখা যাচ্ছে। হ্যালো? আচ্ছা, এই যে আমি বলছিলাম যে এই দেখেন, এটাতে দেখেন, এটাতে কি বলছিলাম, হ্যাঁ এই যে আমরা ওরা ওরা সব দিবে, আমরা প্যাকিং ম্যাটেরিয়াল দিছিলাম, মনে আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আমরা শুধু এই যে প্যাকিং দেখেন, প্যাকিং 51 ম্যাটেরিয়াল টাকা দিছিলাম আমরা। হ্যাঁ এই 77 টাকা। হ্যাঁ, এখানে ধরেন যে এই যে 220 টাকা ওদের সাথে চুক্তি হয়েছিল যে আমাদেরকে স্টারশিপ সে বানায় দিবে, সেই হ্যাঁ স্টারশিপ হিসাব করে সে আমাদেরকে এই যে লিখে দিচ্ছে যে এটা এটা হলো 220 টাকা। ঠিক আছে? হ্যাঁ। আর এই যে এইটা হলো, 77 টাকা এটা হলো 220 টাকা তার ইয়ে হ্যাঁ, ম্যাটেরিয়াল যেটা। এটা হলো যেটা বানায় নিচ্ছি আমরা, সেটা হলো টোল চার্জ, যেটা যেটা বানায় নিচ্ছি সেটা স্টারশিপ ড্রিঙ্ক, লিসি ড্রিঙ্ক 250 ml, এটার দাম হলো 220 টাকা। ঠিক আছে, 48 পিসের পিসের দাম 220 টাকা। হুম। কথা বুঝছেন? আর এটা হ্যাঁ আর এটা হচ্ছে নিচে প্যাকিং কস্ট, এটা আমি দিলাম আর কি, যে আমি এইটা বানায় দিছি। প্যাকিং, হ্যাঁ, এটা প্যাকিং কস্ট, এটা আপনার, এটা হলো আপনার। তখন আছে আপনার হ্যাঁ 4.3 তে কি করবেন, ওর কস্টিংটা দিবেন। দেওয়ার পরে আপনার যে কস্টিং গুলো, হ্যাঁ, এটা তো আপনি হুম আলাদাভাবে, এটা তো আলাদাভাবে আপনি দিচ্ছেন, এটা আপনি দিচ্ছেন না? হুম হুম। তো আপনি এটা দিয়ে এই আপনারটা আপনি কনজাম্পশন হিসাব করে এই যে আপনি এটা প্যাকিং যেটা সেটা লিখে দিবেন। দেওয়ার পরে রেট আসছে কত? এই যে দুশো রেট সাতানব্বই আসছে। টাকা আসছে। হ্যাঁ, হ্যাঁ আর এখানে আসছে 35 টাকা, মানে 300, প্রায় 300 কত টাকা আসে, 320 টাকার উপরে 333 আসে। টাকা, 43 34 হ্যাঁ, টাকার মতো আসে। হ্যাঁ, এরকম আসে। তো এইটা হলো তখন প্রাইস হবে আপনার হলো ওইটা 343 টাকা, যেটা আমার 300 কত, 333 টাকা সামথিং। ঠিক আছে? হ্যাঁ এইটা হুম। হবে। বুঝতে ও পারছেন? মাহবুব ভাই, তাহলে আমার প্রোডাক্টের প্রাইস হবে আমার এইটা। এইটা হবে 333 টাকা মাহবুব ভাই, সামথিং, যেটা সেটা হলো প্রোডাক্ট। ও আমি একটু আমি বলি। তোরে 6.4 এর মাধ্যমে দিব, তাহলে আমি প্রাইসটা কিভাবে করবো আবার? এই প্রাইস তো আপনার কাছে থাকবে রে ভাই, এটা তো আপনি 6.4 কখন দিবেন? আপনি আপনি যখন পার্চেস করবেন সিক্স পয়েন্ট না থ্রি না থাকবেন 6, আপনার কাছে। সেটা তো থাকবে, আর ওটা যখন আমি ডেলিভারি দিব তখন 6.4 এর মাধ্যমে নিবেন, ইয়ে করবে না? হ্যাঁ, তখন তো 6.5 এর ট্রান্সফার দিবেন, ওইটা আপনি, ওইটা ওর আপনি ট্রান্সফার 6.5 দিবেন। এর মাধ্যমে ট্রান্সফার দিব। 6.5 না, 6.4 এর মাধ্যমে ট্রান্সফার দিবেন, হ্যাঁ, চুক্তির ওর সিক্স কারণে। পয়েন্ট ফোর এর মাধ্যমে দিব ট্রান্সফার, তাহলে হ্যাঁ, এই ট্রান্সফার দিয়ে টাকাটা দিবেন। এই টাকাটা কোথায় আপনি যখন হবে? বিল করবেন, কোন বিল টাকা? করার সময় 6.3 ইস্যু করবেন। ও বিল করার সময় 6.3। আমি বলি, হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আপনাকে আমি বলি, ভাই আমাকে বলতে দেন। এখানে আপনার এই যে বিল করবে কোনটাই 220 টাকা, এগুলা তো আপনার, এগুলা তো আপনার টাকা পেড করবেন, এগুলা তো আপনি যে পার্চেস করছেন টাকা, এগুলো আপনি পেড করবেন। আর আপনার এই টাকাটা সে দেখবে না, আপনার দেখারও দরকার নেই। ঠিক আছে? সে হুম। দেখবে কোনটা, এই যে 220 টাকা দিচ্ছেন না আপনি, এই যে হ্যাঁ 220 টাকা, সে 220 টাকা চুক্তি হয়েছে, 48 পিস বানায় দিবে, সে 220 টাকা তার প্রাইস। ঠিক আছে? সে জি 220 টাকা, এই 220 টাকা কোথেকে আসছে, এই যে গোল্ডেন প্লাজা, এই যে দেখেন, এ হ্যাঁ এ হ্যাঁ। তখন কি করছে, সব দিছে এগুলা, বুঝছেন? এই এটা যেগুলা হচ্ছে আমরা যেটা দিছি দেখেন, এই যে এখানে দেখেন আপনি, যেটা আমরা দিছি, আহ, যেটা আমরা দিছি, সেখানে কি প্রাইস আছে? ওর ওর না না ওর প্রাইস প্রাইস আছে? নাই না তো। না যে না। প্রাইস নাই, সেই হিসাব করে আপনার এখানে আমরা এই 220 টাকা সে প্রাইস, এই যে এখানে মিলে 200 কত, 220 টাকা সে এইখানে প্রাইসটা করছে। ঠিক আছে? এই দুশো জি বিশ টাকা নিয়ে এসে কি করছি আমরা, এই যে দেখাই দিছি যে স্টারশিপ লিসিটিং বানায় নিছি আমরা 220 টাকা। ঠিক আছে? আ- জি আর অ্যালুমিনিয়াম ফয়েল আর কার্টুনের দাম তো সে লেখে নাই, সে না না। তো লেখছে এখানে, এটা হচ্ছে লেখে নাই। আমি তখন না। আপনি দিচ্ছেন, তো আপনি হ্যাঁ আপনার যে পার্সেস 6.3 আছে, সেই 6.3 দিয়ে আপনি এখানে দেখাই দিচ্ছেন প্রাইসের মূল্য, এখানে দেখাই দিচ্ছেন যে এত এত কস্টিং এর জন্য কস্টিং করে এত টাকা হয়েছে এখানে। ঠিক আছে? জি তখন জি আপনার আপনার প্রাইসের মূল্য হলো 333 টাকা সামথিং। আর হ্যাঁ এই 220 টাকা যখন ইয়া হবে, বিল হবে, যখন আপনাকে 6.3 কে দিবে, যে বানায় নিচ্ছেন তার কাছ থেকে, সে 6.3 দিবে 220 টাকা। 48 পিস, জি মনে করেন কার্টন হিসেবে, তো ধরেন যে কার্টন, তো সে যখন আপনাকে 100 কার্টন বা 250 কার্টন বা 1000 কার্টন দিবে, তখন ওই 1000 কার্টন দিয়ে 220 দিয়ে গুণ করে আপনাকে বিল করে দিবে। বুঝতে পারছেন? এটা তো গেল। হ্যাঁ এটা তো গেল ওই যে আপনার টোল চার্জ যেটা নিব, ওইটার হ্যাঁ। টোটাল। হ্যালো? এইটা হ্যাঁ হইলো বলেন। ওই মাহবুব ভাই, আমি একটু বলি। হ্যাঁ, সেটা হইছে এখানে হলো যে 220 টাকা, বিষয়টা হলো যে এই 220 টাকার ভিতরে উনি যে মালামাল যদি কোনো কিছু দিয়া থাকে, যিনি মাল তৈরি করবে, প্লাস ওনার যে মানে উৎপাদন চার্জ, এই সবটা মিলিয়ে, এবং আমি যে আহ, কাঁচামাল দিছি, এই সবটা মিলিয়ে এই 220 টাকা। এই যে আমি এটাই তো বলতেছি, এটা তো দেখাই দিলাম, এই যে 4.3 হ্যাঁ, তো সেটাই আমি দেখাই দিলাম। সেটাই বলতেছি, কিন্তু ওই ভাই যে ঠিক বলতেছে যে আছে? এই বিষয়টা এরকম হবে আর কি। এই যে আমি দেখাই দিছি যে তার 4.3টা হলো এরকম, সে সব দিছে এগুলো, দুটা জিনিস দেয় নাই। এই দুটা জিনিস, কার্টন আর অ্যালুমিনিয়াম ফয়েলটা দেয় না, সেটা কে দিছে? আমরাই দিছি সেটা। ঠিক আছে? তো আমরা যখন দুটা দিছি, সে তখন এই ভ্যালুটা তখন তার কাছে নাই।
এই ভ্যালুটা সে দিতে পারবে না, এই ভ্যালুটা সে দেয় নাই সে, ঠিক আছে। এখানে ওইটা এখানে বাদেই, পুরা কাঁচামাল, এখানে পুরা কাঁচামাল কি উনি দিছে, এই তো? হ্যাঁ উনি না আমরা দিছে দিছি? সবকিছু, উনি সবকিছু উনি দেওয়ার পর ওনার কস্টিংটা উনি দেখাই দিছে যে আমার কস্টিং এত, আমার এই প্রাইসটার মূল্য আসছে 220 টাকা, ঠিক আছে। 220 টাকা চুক্তি হয়েছে ওর সাথে যে 220 টাকা দিয়ে আমি কিছুই দিব না, শুধু দুটা জিনিস দিব, বাদ বাকি সে সব দিবে। তো সব দেওয়ার পরে সে তার বলছে যে 220 টাকা করে চুক্তি হয়েছে, 220 টাকা করে আমরা ওর কাছ থেকে এটা বানায় নেবো, ঠিক আছে। কিন্তু আর আর যে দুটা এক্ষেত্রে জিনিস আর এক্ষেত্রে অ্যালুমিনিয়াম আমরা যদি ফয়েলটা, কোনো, অ্যালুমিনিয়াম ফয়েলটা দিলাম যে আমার নামে, যেহেতু এটা আমার নামে ফয়েলটা হবে, ওই প্যাকিংটা ফয়েলটা যেটা হবে, ওই লেবেল যেটা অ্যালুমিনিয়াম ফয়েল বা লেবেল যেটাই হোক, তো ওইটা ধরেন যে মনে করেন যে ওটা আমার নামে হবে, তো সেটা আমার নামে আমি করে ওকে দিয়ে দিছি যে এটা এটা ওটার সাথে লাগাই দেন, আর কার্টুনটার উপরে নাম লেখা থাকবে আমাদের শাহপুরের। তো সেটা এখানে আমরা এই জন্য ওকে আমরা কার্টুনটা আমরা বানাই দিছি, ঠিক আছে। তো হুম, কার্টুনটা বানায় দেওয়াতে এখন তখন আমরা এই কস্টিংটা আমার তো অন না, এই কস্টিংটা কার, এই হ্যাঁ, দুটো কস্টিং কার, আমার। তো কাজেই ওই 220 টাকা সহকারে এই কস্টিংটা তো আলাদা করে, এই কস্টিংটা হ্যাঁ, এখানে হ্যাঁ। আমরা দেখাই দিছি, ঠিক আছে। এখন এখানে দিয়ে কথা হইলো যে, এখানে কথা হইলো যে ধরেন আমি 220 টাকা আমি যে কাঁচামাল দেই নাই, যদি আমি কাঁচামাল আরো দিতাম তাহলে এই 220 টাকার সাথে আমার আরো কাঁচামাল অ্যাড হইতো। যদি আমার আমার কোনো কাঁচামাল, অর্থাৎ আমি যদি কোনো কাঁচামাল হ্যাঁ দিতাম এখানে যদি, আর এখানে তো প্যাকিং কাঁচামাল, এক্সট্রা অ্যাড এখানে হইতো। ধরেন যে এখানে যদি, এখানে হ্যাঁ, যদি আর আমি এখানে সব যেহেতু কাঁচামাল দিচ্ছি সেই জন্য আমি সরাসরি এখানে হ্যাঁ, লিখে হ্যাঁ, দিছি হ্যাঁ, হ্যাঁ, কাঁচামাল ঠিক মানে আছে। আমার লিসি ড্রিঙ্কটা উৎপন্ন হয়েই গেছে। যদি এখানে হুম, এরকম হতো, আমি আরেকটা আরো বলি, কিছু যদি এখানে, কাঁচামাল, হ্যাঁ। যদি এখানে এরকম হতো, এই সুগার, এই সোডিয়াম হাইড্রোক্সাইড সবই আমরা দিচ্ছি, বা হুম, লিসি ফ্লেভার বা এটা এই ধরেন যে কিছু এই 7টার মধ্যে 4টা আমরা দিচ্ছি, 4টা ওরা দিচ্ছে, হুম, হুম, হুম। সাপোজ ধরেন, তখন আমরা কি করতাম, এখানে কিন্তু সরাসরি এই 220 টাকা লিখতে পারতাম না। না, আমরা তখন ওটা লিখতাম কি, মূল্য মূল্য তখন কম তো। তখন এখানে সেবার এখানে আমরা লিখতাম যে টোল চার্জ, এখানে আচ্ছা, এখানে এখানে ধরেন যে এই যে টোল চার্জ লিখে দিতাম এখানে, এই টোল চার্জ লিখে তখন আমরা লিখতাম ওইটা, এই টোল চার্জ লিখে দিয়ে তখন আমরা যেটা আমরা এই যে এখানে লিখছি গোল্ডেন, এই যে এখানে যেটা লিখছি, এই যে বলছি না এখানে তো দেখাই দিছিলাম এটা, এই যে টোল চার্জ, এখানে যখন আমি দেখেন এখানে কি করছি আমরা, এখানে সব প্যাকেট মেটেরিয়াল আমরা দিছি, সব র মেটেরিয়াল আমরা দিছি। তখন এর কোনো ভ্যালু আছে এখানে? তার কাজ না কি? না তার কাজ কি? না শুধু বলছি, অ্যাডিশন। না, আমি বলছি কোনটা যদি আংশিক হইতো, আংশিক হইলে আমার তো এই যে আংশিক, দুইশো বিশ এটা তো টাকাতে। এই জন্য তো আংশিক তো এইটাই, এটাই দেখাই দিছি যে অ্যালুমিনিয়াম ফ্লোরাইডের আংশিক, এটাই হলো আংশিক, ঠিক আছে। যে কিছু দিছি আমরা, এই যে ফয়েল দিছি বা র মেটাল যদি দিত, হ্যাঁ, র তাহলে মেটেরিয়াল এখানে দিলে টোল তো চার্জ, মূল্যটা কমতো, প্লাস হ্যাঁ এখানে কমতো, র মূল্য মেটেরিয়াল কমে অ্যাড যাইতো, হইতো। অবশ্যই মূল্য হ্যাঁ, কমে যাইতো, আপনার এখানে অ্যাড মূল্য হয়ে যেত। কমে যেত, র মেটেরিয়াল অ্যাড হইতো। মূল্য কমে যাইতো হ্যাঁ, বলতে টোল চার্জ, মানে টোল চার্জ প্রাইসটা কমে যাইতো। আর হ্যাঁ, কমে বাকি এগুলা সব ঠিক যাইতো। আছে ভাই, আমি আসলে 6.3 বিলের বিষয়টা বুঝতেছিলাম না, এই জন্য আর কি জিজ্ঞেস করলাম আপনাকে ভাই। এগুলা এখন ঠিক ধরেন আছে, যে এগুলা বুঝছি। এই 6.3টা কখন দিবে সে, যখন আপনাকে বিল করবে, ধরেন যে 48 পিস, এক কার্টনে 220 টাকা, আপনাকে 1000 পিস বানিয়ে দিছে, তাহলে 1000 গুণন 200, ঠিক আছে, করে বিল আসবে এত, ভ্যাট আসবে 15%, ঠিক আছে, ক্লিয়ার। জি ভাইয়া, ঠিক আছে। হুম, থ্যাংক ইউ। তো ঠিক আছে, আমরা আমাদের আজকের সেশনে চলে যাই, হ্যাঁ। আচ্ছা, ওকে যদি ভাই, থ্যাংক ইউ। যদি কারো প্রশ্ন থাকে পরে আবার নিবো, হ্যাঁ। ওকে ওকে, থ্যাংক ইউ ভাই। হুম। আমাদের যাও, যাও, আমরা ক্লাস করতেছি না। হ্যাঁ, ক্লাস শুরু হয়েছে, যাও, যাও, যাও। আর এখানে মাহবুব আর একটা বিষয়, ধরেন আপনার, আমি এই যে টোল চার্জটা তো দিতেছি আমরা কি, মানে কাঁচামাল সব দেওয়া হয়েছে, ঠিক না? এই কারণে এখন যদি এরকম হইতো যে দুইটা কাঁচামাল আমার দেওয়া, তা সেক্ষেত্রে ওই যে ওর কাছ থেকে ওখানে তো ভ্যালুটা কমতো, তো ভ্যালুটা কমলে তখন এই টোল চার্জ হিসেবেই ওখানে লিখতে হইতো, না অন্য কিছু লিখতে হয়? বুঝছেন কিনা? তখন আপনাকে আমি বলি, তখন আপনাকে টোল চার্জ হিসাবে লিখতে হবে, কারণ কি আপনার তখন তো সম্পূর্ণ প্রোডাক্ট দিয়ে তো আপনার উৎপন্ন উল্টা হয়নি নাকি এটা, সোজা? ঠিক আছে। উল্টা না সোজা? উল্টা উল্টা টোল চার্জ দিতে হবে, সাথে অ্যাড করতে হবে কিছু আমাদের যে কাঁচামালটা আছে এটা অ্যাড করে দিব, এই তো? হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। এখন আসেন আমরা চলে যাই একবারে ইয়েকে কাছে চলে যাই, আমদানিকারক কে কে আছেন? কাজ করেন এরকম কে আছেন? আছি ভাই, আমি আছি। হ্যাঁ, কাজ কে করেন, ধরেন যে বা অন্য কোথাও অনেকেই কাজ করতেছেন কিন্তু, আমি জানি ভাই যে আমি অনেকে, আছি, আমি আছি। হ্যাঁ বলেন যে এগুলা জিনিস, এটা কিন্তু শিখতে হবে, হ্যাঁ, এটা না শিখলে কিন্তু কোনো কাজ নেই।
এটা না শিখলে এখনকার যুগে এখন বাণিজ্যিক আমদানিকারকের যে হিসাবগুলো, হ্যাঁ, এটা যদি এটা ভাই ভালোভাবে না আপনার কাছ থেকে বোঝেন, ফার্স্টেই এটাই আপনি ফার্স্টে প্রথম শিখছি। ক্লাস করাইছিলেন। আচ্ছা আচ্ছা, আজকে আরো আরো ক্লিয়ারলি ভাবে সুন্দরভাবে আমরা বোঝার চেষ্টা করবো এটা, হ্যাঁ। তো আচ্ছা জি। যেহেতু আমাদের একটা 9.1 এর ইয়াটাও চেঞ্জ হয়ে গেছে এখন, হ্যাঁ, গতবার তো শিখাইছিলাম আমাদের মূল 9.1 দিয়ে। তো এখন ধরেন যে 9.1টা যেহেতু চেঞ্জ হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে কিভাবে হবে এটা, ঠিক আছে। আচ্ছা তো ঠিক আছে ভাই। তো যারা যারা কাজ করেন, যারা অন্য ধরেন অনেকের বিনে কাজ করতেছেন, বিন করে দেন না আমদানি বাণিজ্যিক আমদানি কারকের, হ্যাঁ, অনেকে চেষ্টা করবেন যে বলবেন যে 50% এডিশন দিয়ে আপনি এভাবে যান, তাহলে কাজ কম হবে, টেনশন থাকবে না, ঠিক আছে। এগুলা বুদ্ধি দিবেন। আর যখন দেখবেন যে পারতেছেন না, তখন 7.5% হারে দিবেন, না হলে 15% হারে দিবেন, যখন যেটা পারেন, ঠিক আছে। এটা হলো সিস্টেম। তো বাণিজ্যিক আমদানি কারক এটা কিন্তু ব্যবসায়ীর মধ্যেই পড়ে, তাই না? ব্যবসায়ীর মধ্যে পড়ে কিনা, এটা কিন্তু ব্যবসায়ের মধ্যেই পড়ে। যে ব্যবসায়ী যেটা আমাদের সংজ্ঞা আছে, যে ব্যবসায়ী যে সংজ্ঞা, নতুন একটা সংজ্ঞা দিছে আমাদের, কিন্তু এই ব্যবসায়ী সংজ্ঞাটা যে হলো, এটা কোথায় ছিল? এটা হলো আপনার ওই তৃতীয় তফসিলের লাস্টের দিকে ছিল না এটা? তো ব্যবসায় একটা সংজ্ঞা ছিল, সেটা আমরা এখন ধারার মধ্যে নিয়ে, আইনের মধ্যে নিয়ে আসছে এটা, ঠিক আছে। তো এটা কে বলতে পারবে কোথায় দিছে, মনে আছে যারা পড়ছেন? যারা 76 কো। হ্যাঁ, ধারা 76 খোরশেদ ভাই না? হ্যাঁ, খোরশেদ ভাই তো জিনিয়াস, পড়াশোনা তো সেরকম করে। খোরশেদ ভাই ধারাবিধিক সব মোরা মুখস্থ। আমি বলি সেদিন কে হ্যাঁ, বলছেন না, হ্যাঁ। সেদিন কে বলছে যে ধারাবিধি আমার মনে থাকে না? তো সব ধারা, আমি বলছি যে সব ধারা মনে রাখার দরকারও নাই। যেগুলা ধারা বলবো, যেগুলা ধারা বিধি বলবো, এইগুলা মনে রাখলে যথেষ্ট, বাইরে যারা কাজ করেন, ঠিক আছে। আমিও কিন্তু আমি বলে দেবো এমনিতে তো সুন্দর করে একটা দেখছিলাম সিরিয়াল, ওই হিসেবে বলতে। মানে খুবই ইম্পর্টেন্ট যে জিনিসগুলো, সেগুলো আমি বলে দিব, হ্যাঁ। সেগুলা জিনিস আজকে একটা জিনিস করছি আমি, সেটা হলো যে ওই যে ভ্যাট এক্সামটেড, সেদিন একটা কথা হলো না যে ভ্যাট এক্সামটেড আসলে বলতে আমরা কি বুঝবো, শুধু কি ওই প্রথম তফসিলি না, প্রথম তফসিলে কি বুঝবো, কিন্তু আমাদের 126 ধারাতেও একটা ইয়ে আছে কিন্তু, বলা আছে যে আপনি অব্যাহতিপ্রাপ্ত, 126 ধারাতে বলা আছে যে অব্যাহতিপ্রাপ্ত কোনগুলো। এছাড়াও দ্বারা যেগুলো দেওয়া হয় সেগুলোকে অব্যাহতি বলা হচ্ছে, হ্যাঁ। যেগুলো যেগুলো তো আমরা লেখা থাকবে, যেগুলো অব্যাহতিপ্রাপ্ত, সেগুলো আমরা ধরে নেবো যে এক্সামটেড, ওইগুলো দ্বারাও হবে। কিন্তু কথা আছে এর মধ্যে, সেটা হলো যে যোগানদার কর্তৃক যদি সরবরাহ করা হয় তাদের ওই লিস্ট ছাড়া, যোগানদারের লিস্ট ছাড়া, তাহলে ওই এই আপনার এই প্রথম তফসিল বাদে আপনি এসআরও দ্বারা যারা এক্সামটা, সেটা যদি যোগানদার কর্তৃক যদি সরবরাহ করা হয়, তখন তাকে ভ্যাট যুক্ত হবে, এটা তখন উচ্চ কর্তন করতে বলা হয়েছে, ঠিক আছে। কিন্তু বাকি আমরা এটা বুঝবো যে অব্যাহতিপ্রাপ্ত বলতে প্রথম তফসিল অব্যাহতি 1 নম্বর, আর 2 নম্বর হলো এসআরও দ্বারা যেটা সরকার যেটা দেয়, সেটা 126 ধারাতে বলা আছে এটা, হ্যাঁ। আজকে আমি একটা জিনিসটা কিন্তু এটা পুরাটা থিসিস করার মতো করে করছি, ওইটা আবার একটা লেখছি যে ওই আপনার সুন্দর করে যে 100 অব্যাহতিপ্রাপ্ত সরবরাহ গুলা কোন জায়গাতে আছে, হ্যাঁ, কোন এসআরও তে আছে, এবং কোন আপনার এই কি বলে এটা সাধারণ আদেশ দ্বারা কোনগুলাকে অব্যাহতি দেওয়া হয়েছে, কোন সাধারণ আদেশের নাম্বার গুলো, সবগুলো এক জায়গায় করছি, ঠিক আছে। এটা কালকে লিঙ্কডিনে পোস্ট দিব। তো এটা দেখে নিন আপনারা সবাই, হ্যাঁ। এটা দেখলে মনে থাকবে যে এই এসআরও গুলোতে এক্সামটেড দেওয়া আছে, ঠিক আছে। আর জেনারেল আদেশ দেওয়া আছে কোনগুলাতে লেখা আছে এখানে। তো এগুলা একটু জিনিসগুলো দেখতে হয় না, এই যে জিনিসগুলো যদি না দেখেন আপনি, তাহলে তো হবে না, কথা বুঝছেন। তা আমি চেষ্টা করতেছি যে এগুলো দেওয়ার জন্য, যে এগুলো যে মানুষ এই যে অব্যাহতিপ্রাপ্ত যে মানুষ যে অব্যাহতিপ্রাপ্ত যে কোনগুলাতে দেওয়া আছে খুঁজেই পায় না, ঠিক আছে। এই জন্য এটা একটা আপনি তৈরি লিঙ্কে করছি, ভাই অনেক ভালো ভালো জিনিস দেন, ওগুলা দেখি আমরা হ্যাঁ। প্রতিদিন না, দেখি। ওইটা দেখিয়ে না, ওইগুলা দেখবেন, শেয়ার পালে শেয়ার করিয়েন, ঠিক আছে। সবাই দেখুক, আমার কথা যে সবাই দেখুক, ঠিক আছে, শিখুক না। তো এটা হলো যে আজকে একটা করছি, এটা কালকে দিব, হ্যাঁ। ওটা সবাই ওটা দেখিয়েন, ওটা সুন্দর করে লিখে রাখবেন, দরকার হলে যে ওটা ইয়া করে ডাউনলোড দিয়ে রাখে দিবেন, যে কোন এসআর গুলো আমার এক্সামটেড, ঠিক আছে। এগুলা জিনিস দেখলে আপনার মনে থাকবে তখন। তো এখন দেখেন যে আমরা এই যে ভাই বললো যে ধারা এই যে 2-এর 76 কতে নতুন সংজ্ঞা দেওয়া হয়েছে এখানে, হ্যাঁ, ব্যবসায়ী বলতে। আর এখন এই নতুন যেটা হয়েছে মোশক, এই যে 9.1.1, ঠিক আছে। তো কখন 9.1 হবে আর কখন 9.1.1 হবে, এটাকে খোরশেদ ভাই বলেন। রিবেট নিলে হচ্ছে ভাই 9.1 করতে হবে, আর রিবেট না নিলে 9.11 করতে হবে না, এরকম না? হুম, ঠিক আছে। আর আর হচ্ছে আর তো সেবা যারা দিবে তাদেরকে 9.1-ই ও করতে হবে, সেবা হ্যাঁ। যারা দিবে তাদের হুম, 9.1। হুম। আর এখানে যারা আমরা বাণিজ্যিক আমদানিকারক থাকবে, ব্যবসায়ী থাকবে, ঠিক আছে। তো আপনার এখানে ধরেন যে যারা 7.5% হারে মানে 10% হারে যারা দিবে, তাদের ক্ষেত্রে এই যে 9.1.1, ঠিক আছে। আচ্ছা ভাই, আমি যদি 15% বিক্রি করি তাহলে তো 9.11 করতে হবে না?
হ্যাঁ অবশ্যই 15% তো আপনি বললেনই, রিবেট নিলে হ্যাঁ তো 15% হার আপনাকে হ্যাঁ, দিতেই হবে। সেটাই তো মানে হ্যাঁ আমদানিকারক আর যাই হোক। যেই হোক তখন যখনই আপনি রিবেট নিবেন, তখনই আপনাকে 9.1-এ যাইতে হবে। হুম, ক্লিয়ার? জি এটা ভাই। মাথায় রাখেন, এটা সবাই মনে রাখেন। আচ্ছা, আর উপকরণ উৎপাদ সহগ যেটা দেওয়া আছে সেটা হলো নতুন একটা আছে 4.3.1। তো এটাও ব্যাপার আছে, পরে বলবো। এখন ধরেন যে আমরা বললাম যে ব্যবসায়ী, এই যে বললাম যে ব্যবসায়ী সংজ্ঞাটা, হ্যাঁ, এখানে ব্যবসায়ী সংজ্ঞাটা সবাই ভালো করে দেখবেন, এটা ঠিক আছে? ব্যবসায়ী বলতে এমন ব্যক্তিকে বুঝাইবে যিনি তৎকর্তৃক এই আমদানিকৃত, এইখানে দেখেন লেখা আছে, এখানে কিন্তু এই যে আমদানিকৃত লেখা আছে, সবাই দেখতে পাচ্ছেন এটা শীটটা? শীটটা দেখা যাচ্ছে? জি ভাই দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে আচ্ছা, ভাই। হ্যাঁ, ভাই এখানে দেখা যাচ্ছে। আমদানিকৃত, তার মানে আমদানিকৃত বলতে কি বুঝি আমরা, যে আমদানিকারক যারা, হ্যাঁ, সেটাই। এই দেখেন ব্যবসায়ের মধ্যে কিন্তু আমদানিকৃত আছে, তো এটাই দেখার জন্যই বলছি যে ক্রয়কৃত, অর্জিত, অন্য কোনো ভাবে সংগৃহীত পণ্য কোনো আকৃতি, প্রকৃতি, বৈশিষ্ট্য, গুণগত পরিবর্তন না করিয়া পণ্যের বিনিময়ে অন্য কোনো ব্যক্তির নিকট বিক্রয় বা অন্য বিধভাবে হস্তান্তর করেন। এইখানে সরাসরি কথা যে আপনি যেভাবে জিনিস নিয়ে আসবেন, প্যাকেট যেভাবে নিয়ে আসবেন সেভাবে বিক্রি করতে হবে। এখানে প্যাকেট খুলতেও পারবেন না, এখানে কোনো কিছু আলাদাভাবে কোনো কিছু লাগাইতে পারবেন না, কোনো আপনার ওই আপনার ধরেন যে কোনো ওই নাম দিয়ে কোনো স্টিকার লাগাইতে পারবেন না, কোনো কিছুই নয়। ঠিক আছে? এখানে জাস্ট মূল্য যেটা লেখা থাকে, যে দেখেন না আমদানি করে নিয়ে আসে, শুধু কি করা হয়, লেখা থাকে আমদানি কারক, একটা স্টিকার মারানো হয়। ঠিক আছে? এই জন্য কোনো প্যাকেট যদি আপনি নিয়ে আসেন, ওই প্যাকেটের উপর শুধু আপনার আমদানি কারকের নাম থাকবে আর মূল্যটা দেওয়া থাকবে। ঠিক আছে? এর বাইরে কোনো কিছু করলে আপনি এই প্যাকেট খুলে আলাদা করছেন বা বস্তা নিয়ে আসছেন, বস্তা খুলে প্যাকেট করতেছেন, তখন কিন্তু এই আপনার উৎপাদনকারী হয়ে যাবেন। তো কাজে কোনো কিছুই ইয়ে করা যাবে না, নিয়ে এসে বিক্রি করে দিতে হবে। এইটা এটা হলো তো মানে না ব্যবসায়ীদের ভাই, কাজ। এটা তো অনেক প্রতিষ্ঠানই মানে না, আমাদেরটাও মানে না, তারা একসাথে নিয়ে আসে আইনা প্যাকিং করে তারপরে বিক্রি করে। না, প্যাকিং করে এটা তো ধরা পড়ে তাহলে তো বিপদ, ধরা পড়লে তো বিপদ হয়ে যাবে। এটা তো আপনি মানে না। মানবে না, ওই যে ধরে না যে টাকা দিলে আপনার তুমি ধরবে না, ঠিক আছে? কিন্তু বাংলাদেশে তো আইন এটা, কথা বলছেন না, কিন্তু সিস্টেম, আমরা যেটা আইনে জানবো সেটা আপনাকে দেখেন, আমরা মানি না মানি সেটা পরের হিসাব। ঠিক আছে? আমরা অনেক কিছু মানি না, শুধু আপনাকে ঠিক বললেই আছে হবে না ভাই, না আমরা। ঠিক আছে না। হ্যাঁ, আমরাও কিন্তু মানি না। আমরা কি মানি নাকি? ধরেন একটা জিনিস আপনি আপনি ধরেন যে ওই যে বিন করছেন, ধরেন সাপোজ ধরেন যে বিন করছেন, বিন করার সময় আপনার ইয়ে দরকার, এই ব্যবসায়ীদের জন্য ধরেন বিন করবেন একটা দোকানের একটা তো জায়গার যে অ্যাড্রেস দেন, সেই জায়গাটা তো আপনার ভাড়া না নিজস্ব, বা এটা আপনার ডিড তো লাগে, তাই না? লাগে কিনা বলেন? এই ডিডটা ধরেন যে আপনি মানে আন্দাজে একটা দিলেও কিন্তু ওখানে নিয়ে নিবে, কথা বুঝছেন? তো ওইখানে আপনি ধরেন যে নিলেন এবং টাকাটাও দিয়ে দিলেন, ওখানে যা ধরে ভাই এটা একটু রাখেন ভাই, এটা পাস করে দেন। ঠিক আছে? কিন্তু ডিটটা কিন্তু আসলে ফেক, একটা ফেক ডিট করে আপনি দিয়ে দিচ্ছেন। কিন্তু এগুলা জিনিস এই যে দেখেন যে অনেক কিছু হয়, এগুলা বলে লাভ নেই। হ্যাঁ, এটা বলে ইয়ে করে লাভ নেই, আমাদের এগুলা বলার দরকার নেই এখানে। তো আর এই যে কোম্পানি যে কে কি করে না করে এগুলা বলার দরকার নেই, হ্যাঁ? যেহেতু আমরা ভিডিওটা আমরা ইয়ে করব, এটা শেয়ার করব, ঠিক আছে? তো কাজেই এগুলা বলার দরকার নেই। হুম। তো আইন যেটা সেটা আমরা এখন শিখবো, যে আইনে হলে এটা করতে পারবেন না আপনি, এটা করলেই আপনাকে উৎপাদনকারী হিসাবে ধরা হবে। ঠিক আছে? যদি ধরা পড়েন তাহলে আপনাকে ওইভাবে জরিমানা সহকারে আপনার কাছ থেকে নিবে, সমস্যা নেই। ঠিক আছে? তো এখন এখানে এই ব্যবসায়ী আর এই স্থানীয় ব্যবসা আর বাণিজ্যিক পার্থক্য হলো যে যারা স্থানীয়, যারা বাজার থেকে কিনে আপনার বিক্রি করে, ঠিক আছে, এদের কি শুধু ভ্যাট থাকে, অন্য কিছু থাকে না। আর বাণিজ্যিক আমদানিকারকের কাজ কি, বাণিজ্যিক আমদানি ভ্যাটও থাকে, আবার এই এটি থাকে, দুইটা জিনিস থাকে, এটাই হলো পার্থক্য। ঠিক আছে? এই দুটাই হলো পার্থক্য, অন্য কোনো পার্থক্য নেই এদের। তারপরে আপনার আগামকর সমন্বয়ের বিষয়, যেটা আমরা ওই যে নতুন একটা যে ধারা ইয়া করছে, এটা তো গতবারও ছিল না। তো এখন যেটা ধারা করছে, এবার যেটা নতুন যেটা ধারা করছে সেটা হলো আগাম কর সমন্বয়ের বিষয় আইনের ধারা 31-এর উপধারা 3 এবং 3-এর করের বিধান নিম্নরূপ। এটা সবাই দেখে নিন যে আপনার ধরেন যে আমদানি কারণে দিন আগাম কর নির্ধারিত হয় যে সংশ্লিষ্ট 6টি কর্মের দাখিলপত্রে আগাম কর সমপরিমাণ অর্থ হ্রাসকারী সমন্বয় করতে পারবেন। আর 3-এর খ, যে ক্ষেত্রে বাণিজ্যিক আমদানি করার কর্তৃক যে 7.5% পরিশোধ করা হয়েছে, সেই ক্ষেত্রে স্থানীয় পর্যায়ে মূল্য সংযোজনের পরিমাণ 50% অধিক না হইলে আমদানি পরবর্তী প্রথম বিক্রয়ের ক্ষেত্রে নির্ধারিত পদ্ধতিতে চালানপত্র জারি সাপেক্ষে মূল্য পরিশোধ করিতে হইবে না। এইটা হলো আমাদের কাজ, যে যখন বাণিজ্যিক আমদানিকারক যখন সে নিয়ে আসবে, তার বিভিন্ন আইটেম আছে, তার উপরে নির্ভর করবে সে কিভাবে কর দিবে। ঠিক আছে? সে এটা তার স্বাধীন। এখানে বলা হয়েছে যে আপনি যেভাবে দেন,
আপনি দিতে পারবেন। আপনি 7.5% হারে চালান দিয়ে আপনি এটি সমন্বয় করে ভ্যাট না নিয়ে আপনি দাখিল করতে পারবেন। আবার বলা হয়েছে ফাইনাল সেটেলমেন্ট। ফাইনাল সেটেলমেন্ট বলতে ভ্যাটও নিতে পারবেন না, এটিও নিতে পারবেন না, আপনাকে ভ্যাটও দিতে হবে না, এটাও করতে পারবেন। আবার বলা হয়েছে যে আপনি 15% হারে সরবরাহ করতে পারবেন, আপনার রিবেট নিতে পারবেন, এটি সমন্বয় করতে পারবেন। ঠিক আছে, তো আপনি যেটা খুশি আপনাকে ছেড়ে দিচ্ছে সরকার, আপনাকে যেটা খুশি সেটা করতে হবে, কিন্তু কিছু নিয়ম আছে। এই নিয়মের ভিতরে আপনাকে করতে হবে। এমনি ইচ্ছা ইচ্ছা করলে যে 7.5 আমি আজকে এটি নিলাম, আজকে প্রোডাক্ট একটা নিয়ে আসছি, নিয়ে আসে প্রথম বিক্রির ক্ষেত্রে দেখাই দিছি যে আমি এটা ফাইনাল সেটেলমেন্টে গেছি, এটি সমন্বয় করছি, পরে ভ্যাট দিচ্ছি না। কিন্তু কি করছেন, ওই প্রোডাক্টের অর্ধেক বিক্রি করছেন এইটাতে, আর অর্ধেক বিক্রি 7.5% হারে ভ্যাট দিয়ে আপনি অন্য জায়গায় দিয়ে দিচ্ছেন, বা 15% হারে দিয়ে দিচ্ছেন, তখন কিন্তু হবে না। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে এই যে দেখেন, জাতীয় রাজস্ব বোর্ড, আমরা ফাইনাল সেটেলমেন্টের কথা বলতেছি কিন্তু এখন। তো যাতে আমরা যদি এখন ধরি ফাইনাল সেটেলমেন্টে যাব, যদি যাই তাহলে আপনাকে এই দেখেন সাধারণ আদেশ 6 কিন্তু দেখতে হবে আপনাকে। ঠিক আছে, সাধারণ আদেশ 6। তো এইখানে সাধারণ আদেশ 6টা দেখতে গেলে দেখতে হবে, সবাইকে দেখতে হবে এটা। তো আমদানিকালে 7.5% হার আগামকার পরিচিত বাণিজ্যিক আমদানি কর্তৃক আমদানিকৃত পণ্য স্থানে প্রথম সরবরাহের সময় সংযোজনের হার 50% এর কম বা বেশি হতে পারে। সংযোজনের হার আমদানিকারকের সিদ্ধান্ত মোতাবেক তিনি কিভাবে মূসক পরিশোধ করে সরবরাহ করবেন তার ধরন ভেদে সরবরাহের প্রকৃতি নিম্নরূপ হতে পারে। যদি আপনার সংযোজনের হার 50% বা তার কম হয়, তাহলে আপনি কি করবেন, আপনি ফাইনাল সেটেলমেন্টের মাধ্যমে সরবরাহ করতে পারবেন। আবার খ নাম্বার, প্রকৃত সংযোজনের ভিত্তিতে উপকরণ উৎপাদ সহ ঘোষণার মাধ্যমে রেয়াতি পদ্ধতিতেও সরবরাহ করতে পারবেন। যদি আপনার সংযোজন হার, এখানে অনেকে বলতেছে যে আমি 15% যেতে পারবো কিনা, এটা বলাই আছে প্রকৃত হারে যদি আপনি করেন, সংযোজন করেন, আপনার কারো তো 30% হতে পারে নাকি? একটা প্রোডাক্টের কি 50% সবসময় হয়, বলেন তো, কে বলতে পারবেন? হ্যাঁ, এটা এটা কিন্তু সবার ক্ষেত্রে, এটা কিন্তু সবার ক্ষেত্রে হবে না। ধরেন যে একটা প্রোডাক্ট নিয়ে আসছেন, একটা ইউনিলিভারের প্রোডাক্ট আপনি নিয়ে আসছেন, নিয়ে আসার পরে আপনি ধরেন বাজারে এটা বিক্রি করতেছে ধরেন যে 100 টাকা, তো আপনার না, ধরেন যে 130 টাকা বিক্রি করতেছে বাজারে, মার্কেট হলো 130 টাকা, তো আপনি 100 টাকা করে কিনে নিয়ে আসছেন, তাহলে কি আপনি কি 150 টাকা বিক্রি করতে পারবেন? এটা পারবেন না। আপনি ন্যায্য বাজার মূল্য দেখবেন, যেটা আসলে আমার 50% হচ্ছে কিনা। আন্দাজি কারো কথা শুনে অনেকে আরো এগুলা বলতেছে, বুঝছেন, যে আপনি 50% না দিলে আপনি ফাইনাল সেটেলমেন্ট করতে পারবেন না। ঠিক আছে, এদেরকে সুন্দর করে দেখায় দিবেন যে এখানে কোথায় আছে, আপনি 50% না হলে আমি করতে পারবো না। ঠিক আছে, এটা কিন্তু লেখাই আছে 50% বা তার কম হলে। তার কমও যদি হয়, আপনি দেখাবেন যে আমার দেখেন ফাইনাল, আমার আমার হলো সংযোজনটা যে আমি 30% দিছি বা 40% দিছি, কেন দিছি। তো এটা তো হিসাব আছে একটা, যে ন্যায্য বাজার মূল্য তো একটা হিসাব আছে। ঠিক আছে, তো বাজার মার্কেট যেটা আছে সেটা হিসাব করে দিলে সে আর কিছু বলবে না। হ্যাঁ, তাকে দেখাইতে পারলে আপনাকে কিছুই বলবে না। তো কাজে আমরা এটা করব। ঠিক আছে, যে 50%-এ যদি দেখা যায় 50%-এ করবো, আর 30% হলে 30% দেখাবো। ঠিক আছে, তো এইটা। আর 2 নাম্বার হলো সংযোজনের হার যদি 50% বা তার বেশি হয়, সংযোজনের হার যদি 50% বেশি হয়ে গেল, ধরেন বেশি হয়ে গেল, তখন তার আপনি আপনি কি ফাইনাল সেটেলমেন্ট করতে পারবেন? না কে ভাই। বলতে পারবে? 50% যদি বেশি হয়, তাহলে আপনি ফাইনাল সেটেলমেন্ট করতে পারবেন না। ঠিক আছে, আর তখন আপনি কি করবেন, তখন আপনার কাছে দুইটা অপশন। একটা হলো 7.5% হারে, যেটা আপনার প্রকৃত হার 7.5%। ঠিক আছে, আপনার ব্যবসায় হার কত? 7.5%। এটা কোথায় আছে, কে বলতে পারবে? হ্যালো, এটা একজন বলেন, যে ব্যবসায়ী যে 7.5%, এটা কোথায় আছে, কোন ধারাতে আছে? হ্যালো, জি ভাইয়া। এটা বলেন না, এটা কেউ বলেন যে 7.5%, যে এটা যে ব্যবসায়ী যে হার যে 7.5%, এটা আমাদের আইনের কোথায় আছে, কে বলতে পারবে? ভাইয়া ভুলে গেছি মনে হ্যাঁ, হয়। তো তৃতীয় তফসিলের হ্যাঁ, শেষে হ্যাঁ, ছিল। হ্যাঁ, হ্যাঁ, এই তো তৃতীয় তফসিলের অনুচ্ছেদ 3-এ
ঠিক আছে, এটা মাথায় রাখবেন। এগুলা জিনিস কিন্তু এই যে মানে আপনি ভ্যাট শিখতেছেন কিন্তু কোথায় আছে বলতে পারতেছেন না, তাহলে হবে না তো। যে ব্যবসায়ীদের 7.5% হার, এটা কোথায় লেখা আছে? আমাদের তৃতীয় তফসিলের অনুচ্ছেদ 3-এ লেখা আছে। ঠিক আছে, এখানে কিন্তু লেখা আছে এটা। তো আর আদর্শ হার কোথায় আছে? ধারা 15%। এটা 15তে বলা আছে। ধারা ধারা 15। 15-তে, ধারা 15 এটা মুখস্থ জিনিস, এটা কিন্তু মনে রাখতে হবে। ধারা 15 15%। এটা ঠিক সহজ আছে, জিনিস, সহজ জিনিস, হ্যাঁ। তো আর এই জন্য আদর্শ হার, মনে থাকে। আদর্শ হার 15%। আর এটা আর হ্রাসকৃত হার যেগুলো আছে সেগুলাতে বলা আছে ব্যবসায়ীদের, ব্যবসায়ী, তারপর আপনার ঔষধে, তারপরে আপনার ভূমি, হ্যাঁ ভূমি রেজিস্ট্রেশন, তারপরে আপনার ওই যে আর কি আছে জানো, অয়েলের যেগুলা ফার্নেস, হ্যাঁ ডিজেল, পেট্রোল, অকটেন, এগুলোর হার কোথায় দেওয়া আছে? তৃতীয় তফসিলের 3 নম্বর অনুচ্ছেদে। ঠিক আছে, এভাবে বলতে হয়। তো এটা আপনার দেখলে ওইখানে পাবেন। ঠিক আছে, তাহলে সুন্দর হার বেশি হলে আমরা দুইটা পদ্ধতিতে যেতে পারবো। একটা 7.5% আগাম আগাম করে সমন্বয় করতে পারবো, কিন্তু রিবেট পাবো না। আর যদি 15% দেই তাহলে রিবেটও পাবো এবং আগাম করে সমন্বয় করতেও পারবো। ঠিক আছে, এইটা। আর 3 নাম্বার হলো আমদানিকালে 7.5% আগাম কর পরিশোধ করে আমদানিকৃত পণ্যের প্রথম সরবরাহে ব্যবসায়ী পর্যায়ে অব্যাহতি হলে, এই যে এগুলা জিনিস ডিসিশনের জিনিস, এইটা জিনিস আপনারা এটা মাথায় রাখেন। ধরেন যে এই যে আপনারা যারা যারা আপনার কনসালটেন্সি করতেছেন, হ্যাঁ এগুলা জিনিস কিন্তু ডিসিশন নিতে হয়। যে আমদানিকালে আপনি আগাম কর পরিশোধ করছেন, কিন্তু আপনার এই ইয়েকে আসে, আপনার কি বলে এই ব্যবসায়ী পর্যায়ে আসে প্রোডাক্ট হলো অব্যাহতি প্রাপ্ত। ঠিক আছে, তখন আপনি কিভাবে যাবেন এটা? তখন কি আপনি 15% নিবেন, না আপনি 7.5% নিবেন? মানে ফাইনাল সেটেলমেন্টে যেতে পারবেন কিনা বা যাবেন কিনা, সেটা তো তখন আপনাকে ইয়ে করতে হবে। ঠিক আছে, তো এখানে যেহেতু ব্যবসায়ী পর্যায়ে অব্যাহতি প্রাপ্ত, তাহলে তো আপনাকে ফাইনাল সেটেলমেন্টে যাওয়ারও দরকার নেই। গেলে তো লস হয়ে যাবে আপনার, কারণ ওটা ফাইনাল সেটেলমেন্টে গেলে লস কি হবে বলেন তো? ফাইনাল সেটেলমেন্ট গেলে আপনার লস কি হবে, কি বলতে পারবেন? 80 টাকা লস। হ্যাঁ, এটির টাকা লস। এই জন্য ফাইনাল সেটেলমেন্টে যাওয়া যাবে না। ঠিক আছে, এটাতে আপনি ফাইনাল সেটেলমেন্টে গেলেই আপনার লস, কারণ এটির টাকা ফেরত পাবেন না, এটি টাকা দেওয়া। আর আপনি এক্সামটেড প্রোডাক্ট আপনি শূন্য হারে দিয়ে দিবেন, এক্সামটেড লিখে দিয়ে দিবেন, তখন আপনার কি হবে? আপনার রাশকারী সমন্বয় করে এটির টাকাটা পেয়ে যাবেন আমদানিকালে এটা। ঠিক আছে, এটা কিন্তু একটা স্টাডি। তারপর আপনি ধরেন যে আমদানিকালে মূসক ও আগাম কর অব্যাহতি, দুটাই অব্যাহতি, কিন্তু এই মূসক আরোপযোগ্য হবে। সরবরাহকালে মূসক আরোপযোগ্য, তখন কি আপনি 15% নিবেন, না তখন আপনি ওই 7.5% নিবেন? তখন কোনটা লাভ? এখানে 15% দিলে লাভ হবে, কে বলতে পারে বলেন তো? 15% দিলে লাভ হবে? 7.5%। হ্যাঁ, না ভাইয়া, লাভ হবে। কারণ তো এখানে আমি বলি, কারণ এখানে আপনার মূসকও নাই, আগাম করো নেই, তাহলে আপনি কেন 15% হারে চালান দিতে যাবেন? রাইট। প্রোডাক্টের দামটা তো এমনি বেড়ে যাবে তখন। ঠিক আছে, তখন আমরা কি করব? তখন আমরা 7.5% হারে, যেটা আমার প্রযোজ্য আমার মূসক, সেটা আমি এখানে ব্যবহার করব। ঠিক আছে, আর এখানে 5 নম্বর আমদানিকালে মূসক আরোপযোগ্য, আমদানিকালে মূসক আছে কিন্তু আগাম কর অব্যাহতি প্রাপ্ত। ঠিক আছে, পূর্ণ আমদানি পরবর্তী প্রথম সরবরাহে করযোগ্য হলে তখন আপনি কি করবেন? ধরেন যে আমদানিকালে 15% আপনি দিয়ে আসছেন, ঠিক আছে, তা এখন আইসে আপনি এখন আগাম কর নাই, এখানে আগাম কর নাই, শুধু ভ্যাট দিয়ে আসছেন, তখন আপনি কি আসে 7.5% দিবেন, না 15% হারে চালান দিবেন? ঠিক আছে, এগুলা হলো ডিসিশন নিতে হয়। যে আপনি মূসক দিয়ে আসছেন তাহলে কি করবেন আপনি? যেহেতু মূসকটা দিয়ে আসছেন, তাহলে একটা 15% চলে গেছে ওইখানে, হ্যাঁ। তো আবার যদি আপনি 7.5% দেন, 7.5% হারে যদি চালান দিয়ে দেন, ঠিক আছে, তখন কিন্তু আপনার ভ্যাটটা বেশি চলে যাচ্ছে। আপনি যদি রিবেট নেন, এখানে রিবেট কি হবে? 15% রিবেটও পাবেন, আবার 15% হারে চালানো দিবেন, তার মানে কি দুটাই সমান হয়ে যাবে। ঠিক আছে। জি ভাইয়া, ঠিক আছে ভাই।
শোনা যাচ্ছে না তো। ভাই ক্লাস কি বন্ধ আপাতত? হ্যালো, জি ভাই, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। নেট খুবই ঝামেলা করতেছে আজকে। আচ্ছা, যেটা বললাম আমরা এখন, আচ্ছা বললাম যে আমদানিকালে মূসক আরবযোগে কিন্তু আগাম করা অব্যাহতি প্রাপ্ত, এটা বললাম। আমদানিকালে এই যে দেখেন সুনির্দিষ্ট পরিমাণে মূসক আছে, হ্যাঁ সুনির্দিষ্ট পরিমাণে মূসক আছে 7.5% হারে আগাম কর কর আরোপযোগ্য বা আগাম কর অব্যাহতি প্রাপ্ত পণ্যের স্থানীয় কালে সবাইকালে মূসক আরোপযোগ্য হলে কি করবে সে? এইটাও আপনি ধরেন যে আগাম কর দিয়ে আসলে এখানে 15% দিলে এখানে সুবিধা, ঠিক আছে। আবার যোগানদার হিসাবে উচ্চ কর্তনকারীর নিকট সরবরাহ করা করা হলে কি করবে সে? ঠিক আছে, এই এতগুলা জিনিস একটা আমদানিকারকের জন্য দেখছেন কতগুলা জিনিস। এই যে জিনিসগুলো সবগুলো আপনাকে, আপনি যখন আপনি কনসালটেন্সি করবেন তখন কিন্তু আপনাকে চিন্তা ভাবনা করে ওনাকে পরামর্শ দিতে হবে, ঠিক আছে। সেই ক্ষেত্রে আমরা প্রথমে কি করব, আমরা যে 50% সংযোজন যেটা আছে সেটাতে আমরা একটা দেখাবো যে আপনি ফাইনাল সেটেলমেন্ট, ঠিক আছে। আজকে আমরা একটা দেখি যে ফাইনাল সেটেলমেন্ট করলে কিভাবে আপনি করবেন। এই খুবই ইম্পর্টেন্ট জিনিস, এখানে কিন্তু ওনাকে একটা বুঝার 6.3টা বুঝার আছে, কথা বুঝছেন। 6.3টা কিন্তু বুঝতে হবে এখানে, হ্যাঁ। এখানে মাথায় রাখেন যে আমরা যখন আপনি ফাইনাল সেটেলমেন্টে যাবেন, ধরেন আহ, এই যে যখন আপনার 50% মূল্য সংযোজন যখন আপনার 50% বা তার কম, হ্যাঁ
তখন বাণিজ্যিক আমদানি 7.5% হারে পরিশোধপূর্বক আমদানিকৃত পণ্য পরবর্তী প্রথম সরবরাহের সময় নিজ আলাদা নির্মিত কোনো ব্যবসায়িক পণ্য মূল্য সঙ্গে 50 অধিক না হলে আমদানিকালে 7.5 আগাম চূড়ান্ত হিসেবে সরবরাহ করতে পারবেন। এক্ষেত্রে স্থানীয় প্রথম বিক্রির সময় আলাদা করে কোনো মূসক পরিশোধ করতে হবে না। এটা কি, আমরা যদি ফাইনাল সেটেলমেন্ট করি, ফাইনাল সেটেলমেন্ট বলতে আলাদা করে আপনাকে আর মূসক পরিশোধ করতে হবে না। ঠিক আছে, যদি আপনি ফাইনাল সেটেলমেন্ট, যদি আপনি আগাম কর দিয়ে 15% মূসক দিয়ে আগাম কর দিয়ে আপনি যদি কোনো প্রোডাক্ট যদি আমদানি করেন, তখন আপনি যদি মনে করেন যে আমি আর ভ্যাট ট্যাট দিব না, আমি ফাইনাল সেটেলমেন্টে যাবো, কোনো রিবেটও নিব না, ইয়েও করবো না, এটিও সমন্বয় করবো না, তখন আপনি এটা করতে পারবেন। ঠিক আছে, এইটা করতে গেলে আপনার কিছু শর্ত আছে, এই শর্তগুলো মেনটেন করলে আপনি করতে পারবেন, তাছাড়া করতে পারবেন না। এটা শর্তগুলো যদি পালন, দেখি সেলস বেট হবে না তাহলে? সেলস ব্যাট হবে, সেলস ব্যাট ওটা দেখাচ্ছি ভাই, দেখাবো তো। ঠিক আছে, আপনি Okay, সেলস ব্যাট হবে না, সেলস ব্যাটটা মানে কেন হবে না বা কিভাবে হবে না সে সব লেখা আছে এখানে। আপনার এটার জন্য ফাইনাল সেটেলমেন্টের জন্য আমাদের আদেশ নাম্বার কত, 6, তাই না? আদেশ নাম্বার 6-এ আপনার সুন্দর করে সব কিছু বলে দেওয়া আছে। আপনি যদি ফাইনাল সেটেলমেন্টে যান, আপনি কি কি করতে পারবেন আর কি কি করতে পারবেন না। ঠিক আছে, আপনি যখনই আপনি ফাইনাল সেটেলমেন্ট, আমরা এখন চাচ্ছি ফাইনাল সেটেলমেন্ট, আমরা একটা প্রোডাক্ট আসছে, আমি এখন ফাইনাল সেটেলমেন্টে যাব। তাহলে ফাইনাল সেটেলমেন্টে যদি যাই, তাহলে আপনার কি করব, প্রথমেই আমার কাজ হবে, এটাকে যখন প্রোডাক্ট আসবে তখন আমরা কি করব, 6.2.1 মেনটেন করতে হয় কিনা বলেন, জানেন তো হয় সবাই? ভাইয়া, করতে হবে হয়, হবে। হ্যাঁ, 6.2.1 মেনটেন করতে মেনটেন হবে করতে হয়, আপনাকে। আসলে প্রোডাক্ট আসলেই আপনি তখন খাতায় রিসিভ তুলে করতে হবে। ফেলবেন, রিসিভ করতে হবে। রিসিভ করে ফেলছেন, ঠিক আছে, আমি মনে করলাম ধরেন যদি আমি এটা আরেকটা আছে, এটা হলো একসাথে সবগুলা করা যায় না, এটা হলো একটা সমস্যা। কারণ এই যে আপনাদের জন্য বসে থাকে এটা করছি, বুঝছেন? এই যে জিনিসটা আজকে করা হয়েছে এটা, দেখা যাচ্ছে না ভাই কিছু। কারণ আমি একটা জিনিস দেখাচ্ছি, এখন শেয়ার করে নিতে এটা। দেখি দেখা যাচ্ছে এখন? দেখা যাচ্ছে ভাইয়া, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে না? হুম। হুম। এই যে 9.1টা, ঠিক আছে, আজকে এই 9.1টা, এই যে 9.1.1, ঠিক আছে, এটা বের করে এটা করছি, আজকে তৈরি করছি আপনাদের দেখানোর জন্য এটা। হ্যাঁ, তো আমরা প্রথমে ধরেন যে আমরা কি করব, আমরা এখন যেটা করলাম সেটা হলো যে আমরা প্রথমে পারচেস করে নিয়ে এসে আমরা এটা বিক্রি করব, তাই না? তো এখন পারচেস করছি, পারচেস করার পরে আপনার কাজ হলো যে এই দেখেন ফাইন্যান্সিয়াল সুবিধা গ্রহণ করলে এই যে শর্তাবলী দেখেন আগে, হ্যাঁ, যে আমদানিকারক আমদানি পর্যায়ে 15% রেয়াত গুণ করতে পারবে। ভাই এটা একটু বড় করে দেন, এটা স্ক্রিনটা ছোট হয়ে গেছে। দেখা যাচ্ছে এবার? দেখা যাচ্ছে। হ্যাঁ, আপনি ধরেন যে যখন আপনি ফাইনাল সেটেলমেন্ট আমরা করে ফেলছি, যে আমরা সবাই মিলে কি করলাম যে ফাইনাল সেটেলমেন্টে যাব, যখন আমি ফাইনাল সেটেলমেন্টে যাব তখন আমরা সিদ্ধান্ত নিলাম যে এখন কি করব, তাহলে তো প্রোডাক্ট চলে আসছে 6.2.1 এর আমি রেডি করে রাখছি, এখন আমরা করলাম, সিদ্ধান্ত নিলাম ফাইনাল সেটেলমেন্টে আমি এটা বিক্রি করব। ঠিক আছে, তো ফাইনাল সেটেলমেন্ট বিক্রি করতে গেলে আপনি কি আহ রিবেট নিতে পারবেন? না ভাইয়া। প্রথম শর্ত, প্রথম শর্ত, আপনি রিবেট নিতে পারবেন না, এবং যেটা আগাম এটিও কর নিতে, দিয়ে আসছেন আপনি এটা এটিও নিতে রাশকারী, পারবো না। হ্যাঁ, রাশকারী সমন্বয় করতে পারবেন না। ঠিক আছে,
এখন আপনি এটা পারবো না, আমরা একটা সিদ্ধান্ত নিয়ে নিব না, ঠিক আছে। তখন আমরা কি করব, এই জিনিসটা এখন বিক্রি করব। বিক্রি করতে গেলে যখন আপনি 6.3 লিখবেন, ঠিক আছে, যখন আপনি 6.3 লিখবেন তখন কিভাবে লিখবেন, এইটাই হলো মূল জিনিস এখানে। এই জিনিসটা বোঝানোর জন্য এতক্ষণ তো গল্প করতেছি যে আমার এখন দরকার 6.3টা কিভাবে লিখবো। 6.3টা 6.33 হুম 6.3 এই যে 6.3, ঠিক আছে। এখন এই 6.3টা আমি কিভাবে লিখবো, এইটাই হলো মূল জিনিস এখানে। আসসালামু আলাইকুম মাহবুব ভাই, এখানে জি, দুইটা সিট শো করতেছে, দুইটা, আপনার নাম একটা আর একটা হচ্ছে মূল সিট, ও আচ্ছা, যার এই জন্য কারণে ছোট, স্ক্রিনটা ছোট এই হয়ে জন্য গেছে। ছোট হ্যাঁ ছোট হয়ে গেছে না। হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। বুঝতে পারছি। বুঝতে পারছি, দাঁড়ান ওটা বাদ দিতে হবে। এইটা এবার বড় দেখা যাচ্ছে না। এবার এবার আবার ঠিক আছে, এবার ঠিক আছে, হয়েছে। এবার ঠিক আছে না, হ্যাঁ। এই যে দেখেন, যখন আমরা এই যে 6.3 ধরেন এখন পণ্য বিক্রি করব, তাই না। তো পণ্য বিক্রি করতে গেলে আমরা 6.3টা তখন আমরা কিভাবে করব, এখানে দেখা যাচ্ছে না তো। এবার দেখা যাচ্ছে, যাচ্ছে দেখ এবার দেখা যাচ্ছে। হ্যাঁ জিনিস হ্যাঁ, দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি। হ্যাঁ, হুম। এবার দেখেন, যখন আপনি যখন 6.3টা ইয়ে করবেন তখন দেখেন এই যে উক্ত আমদানিকারকে প্রতিটি সরবরাহের বিপরীতে সংশ্লিষ্ট আমদানি সংক্রান্ত পণ্য ঘোষণা, মানে বিল অফ এন্ট্রি নম্বরটা লিখতে হবে। কোথায় লিখতে হবে আমি দেখাবো, ঠিক আছে। বিল অফ এন্ট্রি, যে বিল অফ এন্ট্রিটা আপনি প্রথমে যে বিল অফ এন্ট্রি আপনি মাল নিয়ে আসছেন, এই বিল অফ এন্ট্রির নাম্বারটা লিখতে হবে, কাস্টম তারিখ লিখতে হবে, কাস্টম স্টেশনের নাম লিখতে হবে, ঢাকা চিটাগাং যেটা থাকবে সেটা, পণ্য বিবরণ এইচএস কোড, এইচএস কোড উল্লেখ করে 6.3 এর কর চালানপত্র ইস্যু করতে হবে। উক্ত মূসক চালানপত্রে এই মর্মে সিল প্রিন্ট বা হাতে লিখে, যে কোনো সিল বানায় বা হাতে লিখে প্রিন্ট করে, ঠিক আছে, লিখে দিতে হবে আইনের ধারা 31 এর উপধারা 3 এর ক অনুসারে আমদানিকালে আগাম কর পরিশোধিত, ঠিক আছে। এই কথাটা কিন্তু লিখতেই হবে চালানে, কথা বুঝছেন, চালানে এটাই কিন্তু লিখতে হবে। এখন আমরা যখন আপনি ধরেন যে 100 টাকা একটা, ধরেন যে 100 টাকায় পণ্য নিয়ে আসছেন, কথা বুঝিয়েন, 100 টাকা একটা পণ্য, দাম হলো কত, টোটালি 100 টাকা, ঠিক আছে। তো ধরেন যে 20 কেজি বা আপনি 50 কেজি নিয়ে আসছেন, আমি কম করেই বলি, হ্যাঁ। ধরেন যে 50 কেজি, আপনি 50 কেজি নিয়ে আসছেন। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো, মাহবুব ভাই শুনতে পাচ্ছি, শোনা শুনতে যাচ্ছে ভাই, পাচ্ছি শোনা মাহবুব ভাই। যাচ্ছে। আচ্ছা। তো এখন ধরেন যে 100%, 100 টাকায় আপনি 50 কেজি একটা মাল নিয়ে আসছেন, নিয়ে আইসে এটা এখন সরাসরি বিক্রি করবেন। কিছু এখানে কিন্তু শর্ত আছে। 1 নাম্বার শর্ত, সেটা হলো যে আপনি এইটা কোনো উৎস কর্তনকারীর কাছে সেল করতে পারবেন না। 1 নাম্বার শর্ত মাথায় রাখেন, যে এখানে আপনি প্রথমে তো বলছিলাম যে 15% রিবেট নিতে পারবেন না, সমন্বয় করতে পারবেন না। 3 নাম্বারে আইসা কি বলা হয়েছে, আপনি যেটা সরবরাহ করবেন কোনো উৎস কর্তনকারীর কাছে সেল করতে পারবেন না। দেখছেন কি শর্ত দিছে এখানে। আপনি আমার ধরেন যে আমি উচ্চ কর্তনকারী, হ্যাঁ, আপনি আমার কাছে আপনি সেল করতে পারবেন না। কোথায় সেল করবেন, সেটা হলো যে কোনো ভোক্তার কাছে, কোনো খুচরা ব্যবসায়ীর কাছে, হ্যাঁ, যারা খুচরা বিক্রি করে তাদের কাছে আপনি সেল করতে পারবেন, যারা উচ্চ কর্তনকারী নয়, ঠিক আছে, যারা 10 কোটি টাকা টার্ন ওভার নয়, হ্যাঁ, কোনো লিমিটেড কোম্পানি নয়, বা কোনো চুক্তি করে বা কোনো টেন্ডার করে এগুলা করে আপনি বিক্রি করতে পারবেন না। এইটা হলো ফাইনাল সেটেলমেন্টের 3টা ইস্যু, কথা বুঝছেন, করতে পারবেন না আপনি, করলে এই সুবিধা পাবেন না, ঠিক আছে। তো আপনি ধরেন যে 6.3 যখন লিখবেন, বলা হলো যে সেই বিলিমিন্টির নাম্বার, আপনার এই তারিখ, কাস্টম হাউসের নেম, হ্যাঁ, সব কিছু, এসএস কোড, পণ্যের বিবরণ সব লিখতে হবে আপনাকে। লেখা তারপর আপনাকে পণ্যের বিবরণটা দিয়ে তখন আপনার প্রোডাক্টটা বিক্রি করতে হবে। আমি আপনাকে একটা জিনিস এখানে দেখাই। তাহলে আপনি ধরেন এইখানে পণ্যের বিবরণ, এই ধরেন যে 1 নাম্বার, ঠিক আছে, 1 নাম্বার দিয়ে দিলেন, হ্যাঁ।
1 নাম্বার দেওয়ার পর দেখতে পাচ্ছেন না সবাই এটা? দেখা যাচ্ছে ভাই। হ্যাঁ, তখন আপনি এটা কি লিখবেন, ব্লিমেন্টি নাম্বার লিখবেন, এই যে এভাবে লিখে ধরেন যে ব্লিমেন্টি নাম্বার দিবেন। ঠিক আছে, ব্লিমেন্টি নাম্বার আসলো ধরেন যে এই এই তো ঠিক আছে। তারপর আপনি কমা দিয়ে তারপরে ডেট লিখবেন, ডিটি। হ্যাঁ, ডিটি লিখলেন আপনি, আজকে কত, 21/7 2026। ঠিক আছে, এইভাবে লিখবেন। তারপরে লিখবেন আপনি ইমপ্লিমেন্টের নাম লিখলেন, তারপর কাস্টমস দিলেন, এটা কত, আমাকে কি আমার চিটাগাং দিয়ে দেই, চট্টগ্রাম। ঠিক আছে, তারপরে আর কি আছে, ইমপ্লিমেন্টের ও এসএস কোড একটা দিয়ে দিলেন। হ্যাঁ, এসএস কোড একটা দিয়ে দিলেন। ঠিক আছে, দিয়ে দিলেন এসএস কোড এরকম। ঠিক আছে, দেওয়ার পরে আপনি এখানে সরবরাহের একক কি হবে, আপনি কেজি নিয়ে আসছেন, ধরেন যে কেজি দিয়ে দিলেন। ঠিক আছে, তারপর পরিমাণ, আপনি 100 কেজি নিয়ে আসলে 100 কেজি বিক্রি করবেন। ঠিক আছে, আমি এখানে খুব ভালো করে খেয়াল করবেন, এখানে কিন্তু ব্যাপারটা এখানেই, অন্য কিছু না। ঠিক আছে, ব্যাপারটা কিন্তু এখানেই। আপনার ধরেন যে আমরা কত পার্সেন্ট দিচ্ছি, 50% অ্যাডিশন দিচ্ছি, তাই না? 50% অ্যাডিশন দিলে আমার প্রোডাক্টের মূল্য, আমার হলো আমদানি পর্যায়ে প্রোডাক্টের মূল্য ছিল কত, 100 টাকা। 50 কেজির দাম কত আসলো, 100 টাকা, তাহলে পার কেজি 2 টাকা, তাই না? এটা হিসাব করিয়েন। তো যখন আমি 100 টাকা হবে, এই 100 টাকার উপরে যখন আমি ইয়ে করব, 50% করব, তাহলে মানে কি 50 দেড়শো টাকা, তার মানে কত 150 হবে টাকা ভাই? হয়ে যাবে। 150 তার মানে টাকা হয়ে যাবে। 150 টাকা হবে। এটার মূল্য হবে কত, এই যে দেখেন, এটার মূল্য হবে তখন 150 টাকা। ঠিক আছে, আমি যখন বিক্রি করতে যাব তখন মূল্য হবে 150 টাকা। কিনে আনছি 100 টাকায়, কিন্তু আমি বিক্রি করব 150 টাকা। তো আমি এখন বিক্রি করতে গেছি, এখানে আপনাকে কেউ একটা কেউ প্রশ্ন করলেন না কিন্তু, যে আমি ধরেন যে ইয়ে করলাম, পার্চেস করার পরে আমি সরাসরি বিক্রিতে চলে গেছি, আপনারা কেউ প্রশ্ন করেন নাই যে ভাইয়া একটা প্রাইস ডিক্লারেশন দিব না? না, এটা তো প্রাইস ডিক্লারেশন লাগে না। হ্যাঁ, এই তো জানেন বলতে তো লাগে না, এই জন্য যারা জানে না তারা তো চুপ মারে আছে। ঠিক আছে, এখানে শর্ত হলো, সুবিধা হলো যে আপনাকে প্রাইস ডিক্লারেশনটা দিতে হবে না। কথা বুঝছেন? এখানে প্রাইস ডিক্লারেশনটা দিতে হবে না, এই জন্য বলিনি। তো এই জন্য বললাম যে এখন বললাম যে প্রাইস ডিক্লারেশন দিতে হবে না, এই জন্য প্রাইস ডিক্লারেশন আমরা দেইনি। না দিয়েই আমরা সরাসরি কি করতে, বিক্রি করতে যাচ্ছি। তো ধরেন আপনি যদি এখানে সরাসরি সবগুলো একসাথে বিক্রি করেন, সবগুলো একসাথে বিক্রি করলেন 100 কেজি, আমরা কয় কেজি কিনছি, 50 কেজি না? 50 কেজি কিনছি না? 50 কেজি। এখন 50 কেজি একক মূল্য কত? তো আমি এখানে যদি 150 টাকা হয়, তাহলে 50 কেজির দাম একক মূল্য কত, 3 টাকা না? বলেন, কে বোঝে নাই? হ্যালো? জি ভাই, বুঝছি বুঝছি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, তাহলে এখানে মোট মূল্য কত হবে, 150 150 টাকা টাকা। হবে না? 150 টাকা, এই যে 150 টাকা লিখছি আমি, সম্পর্ক শুল্ক নাই, সম্পর্ক শুল্কের পরিমাণ নাই। এখন সংযোজনের হার, মূল্য সংযোজনের হার, তো এই মূল্য সংযোজনের হার এটা আমার দরকার নাই। কই, হার কত ছিল আমাদের, মানে মূল্য সংযোজন করার হার কত, 7.5% না? 7.5%। 7.5%, 7.5% হারে না আমরা বিক্রি করবো না? হুম। 7.5%, ঠিক আছে। এখানে যদি 7.5% হয়, তাহলে এখন এখন মূল্য সংযোজন কর, তাহলে আপনি ধরেন যে এখন এইখানেই হলো খেলা। আপনি 7.5% যখন হবে, তখন আপনি কোনটার উপরে আপনি, এখন হিসাব এমনি, আমাদের টেকনিক্যালি হিসাব কি, টেকনিক্যালি হিসাবটা কি, আমরা 150 টাকার উপরে 7.5% করবো না? হ্যাঁ। জি জি। বলেন। জি ভাই। হ্যাঁ, আমরা এখন কি করব, 150 টাকার উপরে 7.5% করবো। 150 টাকার উপরে তাহলে কত আসবে, 11 টাকা 25 পয়সা। ঠিক আছে, তাহলে টোটাল কত হবে ভাই, তাহলে 150 যোগ 161 টাকা।
61 টাকা 25 পয়সা। 25 পয়সা। তাহলে কত হবে? 161 টাকা 161 টাকা 25 পয়সা। 25। এটা হবে, তাই না? এটা হবে কিনা বলেন? আপনারা জি যে জি আপনারা যে 6.3 পূরণ করেন, এটা ঠিক আছে? এই ঠিক নিয়মটা আছে ঠিক আছে ভাই। নাকি? ঠিক আছে না? জি 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 জি। এখন এটা কে কে বলেন? সবাই বলতেছেন ঠিক আছে এটা? সবাই বলেন, একটু সবাই বলেন। তবে এখানে তো সেলস ট্যাক্সটা ফাইনাল হ্যাঁ, সেটেলমেন্টের ক্ষেত্রে আসবে না। কি কি আসবে? ভ্যাট আসবে না? ওইখানে আমি কি লিখবো? তাহলে ভ্যাট আসবে না, কি লিখবো? ওই যে ধারা 31-এর ওই লেখাটা লিখে দেবেন। ওই তাহলে এখানে কি ভ্যাট লিখবো না? আমি ভ্যাটই লিখবো না এরকম? এটা তো লিখতে হবে, তারপরে না ওইটা সিল মেরে দিতে হবে। লিখতে হবে? আচ্ছা, আমি তো ভ্যাট তাহলে ভ্যাটটা লিখছি তো, তাই না? ভ্যাটটা আমি লিখছি। এখন ওনাকে এইটাই হলো কথা, এই জন্যই বলছি আপনাদেরকে যে এইখানে আমি যে ভ্যাটটা লিখলাম 11.25, মানে 11 টাকা 25 পয়সা ভ্যাট আসছে আমার হিসাবে, আমার মানে লিগালি হিসাব, তাই না? এটা আমরা যে 6.3 পূরণ করি, সেই লিগালি হিসাবই হলো এইটা। এখন আমরা ফাইনাল সেটেলমেন্টে গেছি, ফাইনাল সেটেলমেন্টে গেলে কি আমাকে ভ্যাট দেওয়া লাগবে না, সেটা আমি জানি, তাই না? ভ্যাট আমাকে দিতে হবে না। কিন্তু 6.3, সাপোজ ধরেন আমি একজনের কাছে বিক্রি করছি, এটা সে রিবেট নেই, সে 15% হারে চালান দেয়, কথা বুঝলেন? তো সে রিবেট পাবে। তো আপনার কাছে যখন একটা মাল কিনবে সে সে তো ভ্যাট দিয়েই কিনবে। আপনি ধরেন যে এখানে ভ্যাটটা আপনাকে দেওয়া লাগবে না, ঠিক আছে, আপনাকে ভ্যাট দিবে না সে, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যে সে রিবেট নিবে, কি রিবেটটা কিভাবে নিবে সে, বলেন? এখানে কি জিরো হবে? জিরো জিরো কি লিখে দিব আমরা? জিরো লেখা যাবে? হ্যাঁ, জিরো তো লেখা যায়। যদি এক্সামটেড হতো তাহলে আমরা কি লিখে দিতাম যে 127 এসআরও দ্বারা এটা এক্সামটেড, সরাসরি লিখে দিতাম, তাই না? কিন্তু এখানে আমরা তো ওইখানে শুধু লিখে দিতে বলছে যে আপনার ওই যে 3-এর ক দ্বারা এটা আমদানি পর্যায়ে পরিশোধিত, আমদানি পর্যায়ে পরিশোধিত। কিন্তু ভ্যাটটা এখানে কি আসবে, এইটা এখন সিস্টেম। এখানে যারা পড়াশোনা, এই যে এখানে পড়াশোনাটা করতে হবে, হ্যাঁ, এখানে কি হবে এইখানে আমি এখন দেখাই আপনাদেরকে। আমি মুখের কথা না বলে আপনাকে আমি ওই আপনার এসআরওটার ওইখানে আমি কি সাধারণ আদেশের ওইটা আপনাকে দেখাই, ঠিক আছে? এইখানে আপনার দেখাই যে এখানে দেখেন সুন্দর করে লেখা আছে। এই যে দেখেন, চালানপত্রে বিশেষ ঘোষণা, ঠিক আছে? চূড়ান্ত হিসাবের সুবিধা গ্রহণ করা হলে, চূড়ান্ত হিসাবের সুবিধা গ্রহণ করা হলে কর চালানপত্রের 6.3 কলাম 10 এ মূসকের পরিমাণ হিসাবে আগাম করের সমপরিমাণ টাকা, আগাম করের সমপরিমাণ টাকা 7.5% হিসাবকৃত অংশ উল্লেখ করতে হবে। এটা কি বুঝছেন বলেন? ভাই আপনাকে আমি এখানে আগাম লিখে যে যত পার্সেন্ট দিয়ে আসছি হ্যাঁ, ওই যত টাকাটা ওই পার্সেন্ট ওই টাকাটাই, এটাকে বলা হচ্ছে যে ওখানে আপনার ভ্যাট না, ওইখানে ভ্যাট বসবে না। ওইখানে আপনার 150 টাকার উপরে কোনো ভ্যাট বসবে না। ওইখানে আপনার আগাম কর যতটুকু আপনি দিয়ে আসছেন ততটুকু আনুপাতিক হারে, যদি আপনি 100 কেজি আপনি নিয়ে আসছেন 50 কেজি, তাহলে 50 কেজি বিক্রি করতেছেন একজনের কাছে, তাহলে সরাসরি 7.5% হারে যে 100 টাকার উপরে যে এটিটা ছিল, মানে 7.5 টাকা, তার ওখানে মানে এটি 7.5 টাকাটা পুরোটাই এটির টাকাটাই পুরাটাই হবে ওইখানে। পুরোটা এই হবে। জিনিসটা এখানে বলা আছে। এটা কে বোঝেন এখন বলেন? ভাই বুঝছি। তাহলে আপনার এইখানে আমার 6.3 লেখাটার সিস্টেমটা হলো এইটা, যে আপনাকে আমরা যে সচরাচর যে মানে 6.3 লিখি ওইটার মতো নয় এটা। আপনাকে ফাইনাল সেটেলমেন্টে গেলে আপনাকে এইভাবেই লিখতে হবে। এখানে যেটা আইনে যেটা বলা আছে আপনাকে সেটা বাইরে কিছু করতে পারবো আমরা? পারবো না, তাই না? তো তাহলে তো ভাই এতদিন ভুল করছি। অবশ্যই ভুল করছেন, এই জন্য তো এই জন্যই তো বলছি আপনাকে যে আজকে আমি এই জন্য বলছি খুবই গুরুত্বপূর্ণ, কথা বুঝছেন? তাহলে তাহলে তো এতদিন ভুল করছি। এতদিন যা করে আসছেন, যে যেভাবে করছেন সম্পূর্ণ এইভাবে যদি করেন ঠিক আছে, আর না করলে ভুল করে আসছেন। এরপর থেকে আজকের পর থেকে আর ভুল করিয়েন না। এখানে কি তাহলে 7.5% হারে যেটা হবে এটা আসলে তখন পরিমাণের উপর এটা ডিপেন্ডেবল হয়ে যাবে নাকি? আর হ্যাঁ, পরিমাণের উপরে আমি ওটাও দেখাচ্ছি আপনাকে, আমি ওইটাও দেখাচ্ছি। আমি তো সরাসরি দেখলাম যে 50 কেজির উপরে আপনার, এটা আপনাকে সহজ ভাবে বললাম যে 50 তাহলে কেজি সরাসরি বিক্রি
তাহলে তাহলে বিল অফ এন্ট্রির যে এটির টাকাটা ওই টাকাটা সমান পরিমাণ টাকা হ্যাঁ, ওই টাকাটাই তখন আপনি ক্যালকুলেশন করতে হবে, ওই টাকার হিসাবটাই তখন আপনাকে ক্যালকুলেশন করে আপনাকে বসাইতে হবে। তাহলে তো সব একসাথে বিক্রি করে দিলে সুবিধা, নাইলে তো অসুবিধা। না, কোনো অসুবিধা নেই, আপনার ওটা অসুবিধা হবে না, কেন অসুবিধা হবে? আমি বলি আপনাকে, আমি বলতেছি আপনাকে, আমি বলি আপনাকে, কোনো সমস্যা নেই। যত আপনি কেজি ধরেন আসছে তখন, তত কেজি তখন আপনার, কেজি দিয়ে দিলে তখন কি হবে। হবে এখানে দেখেন, আমি বলি তখন কি হবে এখানে, তখন কি 11 টাকা 25 পয়সা হবে? হবে না, এটা হয়নি ওই যে আমাদের, এটা ভুল। আনুপাতিক হারে হবে। আনুপাতিক, এই যে 50 কেজি বিক্রি করছি, 50 কেজিতে আমি দিয়ে আসছি 7.5 টাকা, জি ভাইয়া। এই 7.5 টাকা দিয়ে আসছি, তাহলে আপনার কি হবে এখানে? তাহলে এই যে 7.5 টাকা হলো, তাহলে 7.5 টাকা যোগ করলে কত হয় এখানে? 150, 7.5, 157 টাকা, 50 157, 157 টাকা 50 পয়সা। এটা কে বোঝেন না এখন বলেন তো এখন? আমাদের এখানে কে আছেন যে এটা বোঝেন নাই? আমি হ্যাঁ, এইটা সবসময় মাথায় রাখবেন যে এটির হিসাবটা করবো আমরা, এখানে ভ্যাটের হিসাব করবো না। আমরা এখানে যা লেখছি, এখানে আমার, এখানে তো ভ্যালুটা আমাকে লিখতেই হবে, যেটা ভ্যালু বিক্রি করবেন। ওর বাইরে 100 টাকা লিখলে কি আপনাকে নিবে সে চালানটা? তার কাছে বিক্রি করবেন, সে তো নিবে না, তার কাছে 150 টাকা বিক্রি করছেন আপনি, তাই না? তো কাজেই আপনি মূল্য 150 টাকাই লিখবেন। কিন্তু ও যদি আপনাকে জিজ্ঞেস করে আপনার ভ্যাটের টাকা ভুল হয়েছে, আমার 11 টাকা হবে, তখন বলবেন যে আমি এই যে দেখেন আপনাকে ইয়া করে সুন্দর করে লিখে দিচ্ছি, যেটা আমি ফাইন্যান্স সেটেলমেন্টে করি, শুধু আমি ফাইন্যান্স সেটেলমেন্টে কাজ করছি, আমার ফাইন্যান্স সেটেলমেন্টের আইনে আমার এটাই লেখা আছে, এটির টাকাটা আমাকে ওখানে লিখে দিতে হবে, আপনি ওই অতটুকুই রিবেট পাবেন, এর বাইরে পাবেন না, এটা লেখা আছে এখানে। কেউ যদি আপনাকে ফাইন্যান্স সেটেলমেন্টের হিসাব করে বিক্রি কিনে, তাহলে তাকে এখানে যেটা আমরা লিখে দিব সেটারই সে রিবেট পাবে, এর বাইরে পাবে না, বেশি টাকা পাবে না, 11 টাকা পাবে না, সে পাবে 7.5 টাকা। ক্লিয়ার? এখন আরেকটা প্রশ্ন হতে পারে না আপনার, যে ভাই আমি তো একসাথে 50 কেজি বিক্রি করতে পারবো না, আমি মাসে, আমার তো মাসে ধরেন যে 10 কেজি বিক্রি হবে, 10 কেজি করে বিক্রি করবো, কথা বোঝেন? তো আপনি যখনই আপনি এখানে ধরেন যে আমি আর দিব না, যখন আপনি দিবেন 10 কেজি, যখন আমি 10 কেজি বিক্রি করব, ঠিক আছে? তা 10 কেজি বিক্রি করলে, হ্যাঁ কে ভাইয়া বলেন? ভাই আমি এই জিনিসটা একটু মিস করছি যে 7.5 টাকা যেটা এটা কিসের উপরে আসছে? ও, তো মিস করছেন, এটা হলো এটির টাকা। এইটা হলো আপনাকে যে এখানে আমরা 150 টাকার উপরে আসছিল 11 টাকা 25 পয়সা না? হ্যাঁ হ্যাঁ 11 টাকা 25 পয়সা ছিল, ওটা ভুল। ওটা আমাদের সচরাচর যে 6.3টা পূরণ করি সেই হিসাব করে আমরা লিখছি। কিন্তু আপনার যে এই আমাদের যে সাধারণ আদেশ আছে, সেই সাধারণ আদেশে এটা সুন্দর করে লেখা আছে এখানে, ঠিক আছে? যে আপনি ওই সরাসরি ওই হিসাব কাজ দেখেন, এটা দেখেন, এই চালানপত্রের বিশেষ ঘোষণা, চূড়ান্ত হিসাবের সুবিধা গ্রহণ করা হলে কর চালানপত্রের 10, এই যে কলাম 10-এ মুশিকের পরিমাণ হিসেবে আগাম করের সমপরিমাণ টাকা, আগাম করের সমপরিমাণ যেমন 7.5% হিসাবকৃত অংশ উল্লেখ করতে হবে। আপনি আগাম করে যেটা পরিশোধ করে আসতেন ওই হিসাব করেই টাকাটা ওখানে লিখতে হবে। যদি 50 কেজির জন্য 7.5 টাকা হয়, তাহলে 50 কেজি যদি সরাসরি বিক্রি করেন, তাহলে ওখানে 7.5 টাকা লিখতে হবে, 11 টাকা 25 পয়সা লিখতে পারবেন না। এ কি 50 কেজি আমি যেটা এটি দিয়ে আসছি ওইটাকে কেজি হিসাবে হোক বা পিসের হ্যাঁ, হিসাবে হোক ওইটাকে ওই আনুপাতিক হিসাবে হারে, আমাকে হ্যাঁ ওইটাকে আপনি আনুপাতিক হারে হিসাব করে আপনাকে ওখানে বসাইতে হবে, ঠিক আছে? আর সাপোজ ধরেন এক- আরেকটা এখন, ভাইয়া হুম, যদি যখন আমি রিটার্ন দিব 9.1 যখন আমি দাঁড়ান এন্ট্রি ভাই, আমি দিব। রিটার্নে যাইনি তো, যাবো রিটার্নে যাবো আচ্ছা তো। আচ্ছা ঠিক আছে এটাকে বোঝেন, 6.3 বোঝেন আগে, ঠিক আছে? তো এইটা যখন আমি, এই দেখেন 10 কেজি যখন আমি বিক্রি করব, তখন কি করবেন এটা খেয়াল করেন সবাই। 10 কেজি বিক্রি করব, 10 কেজি মূল্য আমার হলো, কিনা দাম কত ছিল? 2 টাকা করে ছিল না কিনা দাম, মনে আছে? কিনা কিন্তু 100 টাকা ছিল, 50 কেজির দাম কিন্তু 100 টাকা, তাহলে কেজি হলো 2 টাকা ছিল, মনে আছে না নাই? হ্যাঁ হ্যাঁ মনে আছে মনে আছে। আছে, ঠিক আছে। যদি মনে থাকে তাহলে আপনি দেখেন এখানে 3 টাকা লিখছি, তাহলে 30 টাকা হবে, এখানে দাম কত হবে? 30 টাকা, ঠিক আছে? 7.5% ভ্যাট, আমি কি 30 টাকার উপরে ভ্যাট লিখবো? বলেন। এখন না, 80 টাকা এটাতে দিয়ে ভাগ করতে এটির হবে টাকার কি? উপর। 30 টাকার উপরে ভ্যাট লিখবো না, 30 টাকার উপরে তো 7.5% করলে কত আছে? 2 টাকা 25 পয়সা আছে। যদি আমি লিখি এখানে 2 টাকা 25 পয়সা, এটা কি হবে? বলেন। না, হবে না এটা। হবে হবে না। না। কারণ কি আমরা, আমরা সাধারণ আদেশে আমাদের দেওয়া আছে, আমি ওখান থেকে শিখে আসছি যে আমরা এই সরাসরি ভ্যাট লিখলে হবে না, এটা কোথায় ভ্যাটের পরিবর্তে কোনটা লিখতে হবে? এটির পরিমাণটা লিখতে হবে, ঠিক আছে?
কোনটা? এখানে দেখেন যে আমরা 30 টাকা হলো, তাহলে আমরা এখন হিসাব করতে হবে যে আমরা 100 টাকার জন্য 100 টাকা কেজি ছিল, হ্যাঁ, তো 100 টাকা ছিল, তো 2 টাকা কেজি ছিল, তাহলে এই 10 কেজির দাম তাহলে কয় টাকা? 20 টাকা না? কিনা দাম, কিনা দাম কত ছিল? 20 টাকা হবে না? হবে কিনা বলেন? হ্যাঁ 20 টাকা। হ্যাঁ, তখন 30 টাকার উপরে না, তখন আপনাকে এই যে ওই হিসাব করে আপনাকে কিনা দামের উপরে হিসাব করে কাজ করতে হবে। তখন তখন আপনাকে এখানে হিসাব করে আপনাকে হিসাব করতে হবে। তখন কি করতে হবে? তো 20 গুণন কত হবে? 7.5%। এটি এই যে 1 টাকা 50 পয়সা, 1 টাকা 50 পয়সা হিসাব করে লিখে দিবেন এখানে। এটা কে বোঝেন নাই বলেন তো ভাই? এখন ক্লিয়ার? হ্যাঁ সবাই ভাই, বুঝতে একটু পারছেন? বুঝিয়ে দেন, বুঝতে একটু পারছি। বুঝিয়ে দেন। আমাদের ভাই 50 কেজির উপরে এটি কত টাকা ছিল? 7.5 টাকা ছিল, 7,500 ও টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা। কারণ আমার আমার তো কিনা দাম ছিল 100 টাকা, মানে 50 কেজির দাম ছিল 100 টাকা। কথা বুঝছেন? এটার উপরে ম্যাথ, এটা ম্যাথ দিলেও সুবিধা হয়, তো ম্যাথমেটিক্স হিসাবে দেখালেও সুবিধা আছে। কালকে ম্যাথ দিব একটা, ঠিক আছে, সমস্যা নেই। তো এইটা ধরেন যে 100 টাকা, পুরাটার মূল্য ছিল 100 টাকা, 50 কেজির দাম ছিল 100 টাকা কিনা আমার পার্সেস, তাহলে কেজি হলো 2 টাকা করে, ঠিক আছে। তো বিক্রি করতেছি কেজি আমরা 3 টাকা করে, 150 টাকা, ঠিক আছে। বোঝেন না বোঝেন নাই? বুঝছি ভাই, বুঝছি। বুঝছি হ্যাঁ, বুঝছি মাহবুব ভাই। এখানে কিন্তু একদম এই যে আপনাকে 80 টাকাটা তখন এখানে আপনাকে ভ্যাটের টাকা সরাসরি এখানে 30-এর সাথে গুণ হবে না, গুণ হবে তখন কোথায়? ওই যে পার্সেস ভ্যালুর সাথে, পার্সেস ভ্যালু। তখন আপনি 10 টাকা, ধরুন 10 কেজির দাম কত ছিল, তাহলে 20 টাকা, তাহলে 20-এর উপরে 7.5%, 80 টাকাটা 7.5% গুণ করে আমরা এই যে 1.5 টাকা, তখন এই 1.5 টাকা হিসাব করে লিখবো আমরা, এইখানে লিখে দেবো। ক্লিয়ার? ডিফারেন্সটা বুঝতে পারছেন এখানে? জি জি। হ্যাঁ, এটা যারা কাজ করেন সেটা ওইভাবেই কাজ করে সুন্দর করে সবাইকে যারা ভুল করতেছিলেন এর আগে সেগুলো সংশোধন করে নিয়েন সবাই, ভাই ঠিক আছে। সিলটা মারবো কিভাবে? এটা সিল মেরে বল। হ্যাঁ, সিলটা মারে দিবেন, সিলটা লেখা লেখা দেখালাম না? ও আচ্ছা। সিলটা এই যে লেখাটা, এই লেখাটা সিলটা, এই যে আইনের ধারা 31-এর উপধারা 3-এর ক অনুসারে আমদানিকালে আগাম কর পরিশোধিত, পরিশোধিত। ঠিক আছে। ওকে, ঠিক আছে ভাই। হ্যাঁ, এটা কিন্তু সবসময় মাথায় রাখবেন, এই স্টেশন এগুলো সবকিছু লিখে দিতে হবে কিন্তু, হ্যাঁ, কাস্টমার লিমিটেড নাম্বারটা আমরা সব লিখে। আর এই এই চালানটা যখন নিয়ে আসবেন, প্রথম যখন শুরু করবেন, বাকি সব মাল এভাবে বিক্রি করতে হবে। আপনি যদি এর মধ্যে যদি 15% হারে সেল করেন তাহলে কিন্তু এটার আর সুবিধা পাবেন না, আর উচ্চ কর্তনকারীর কাছে সেল করা যাবে না, ঠিক আছে। এটা কেউ আপনাকে উচ্চ কর্তন করতে পারবে না। কথা ক্লিয়ার? হুম। আবার উৎস কর্তনকারীর কাছে বিক্রি করতে পারবো না, এটা কোথায় লেখা আছে? কয় নাম্বার? ওই যে সুন্দর করে যে উদাহরণটা দিয়ে দিচ্ছে, হ্যাঁ, 100 কেজি 20 কেজি আংশিক পরিমাণ বিভক্ত সমবায় 7.5% চালানপত্র 10 কলমে দেখাতে হবে, ঠিক আছে। এই দেখেন, আমদানি কর চূড়ান্ত সহগ সিলমারা পদ্ধতিতে সব সহগ এই মূসক কোর্টমন্ত্রী দাখিল করতে হবে না, ঠিক আছে। প্রতি 3 কর মেয়াদ শেষে, এই দেখেন, এই যে প্রতি 3 কর মেয়াদ শেষে 9.1, প্রতি 3 কর মেয়াদ শেষে আপনি দাখিল পত্র করতে পারবেন, ঠিক আছে। এই যে আরেকটা জিনিস দেখেন, এখানে দেখাই দিয়ে যায় আপনাদের, আমদানিকালে কোনো পণ্যের মূসক আরোপযোগ্য মূল্য 100 টাকা আগাম করে 7.5% হারে একটু চূড়ান্ত ফাইন্যান্সিয়াল বিবেচনা করে দাখিল পত্রে প্রদর্শন করতে হবে 150 টাকা প্রকৃত সরবরাহ মূল্য। দেখছেন কি লিখছে? দাখিল পত্রে আপনাকে এই 150 টাকা লিখতে হবে। আর বানিয়ে নিকট সরকার মাধ্যমে সরকারের এটা এটা ওই যেটা বললাম সেটাই। এই দেখেন এখানে লেখা আছে যে আনুপাতিক হারে উল্লেখিত আগাম করে পরিমাণ রেয়াতের অন্যান্য শর্ত পূরণ সাপেক্ষে উপকরণ কর রেয়াত গ্রহণ করতে পারবেন। বাণিজ্যিক আমদানিকারকের নিকট হতে কর চালানপত্র 6.3 মাধ্যমে প্রথম সরবরাহ গ্রহণকারী উক্ত চালানে
পণ্যর পরিমাণের উপর আনুপাতিক হারে উল্লেখিত আগাম করের পরিমাণ রেয়াতের অন্যান্য শর্ত প্রতিপালন সাপেক্ষে উপকরণ কর রেয়াত গ্রহণ করতে পারবেন। ঠিক আছে, ওই যেটা লিখে দিব আমরা, এর বাইরে সে পাবে না। ঠিক আছে, সে 11 টাকা 25 পয়সা দাবি করলে পারবে না সে। ঠিক আছে, এটা লেখা আছে কিন্তু। এটা আমরা কে যেন বললো যে এটা কোথায় লেখা আছে, না এটা লেখা আছে। এটা ইয়াটা বের করি আমরা, এটা কই গেল, আরেকটাতে উপরের দিকে আছে। উপরের দিকে আছে। সাধারণ আদেশ 6 দাঁড়ান। দফা 4 কতে আছে? এই যে দেখেন, এটা লেখা সুন্দর করে লেখা আছে এখানে। এই যে দেখেন, তবে বাণিজ্যিক আমদানিকারক এই যে কর্তৃক আমদানিকৃত পণ্য উচ্চ কর্তনকারীর নিকট সরবরাহের ক্ষেত্রে এরূপ সুবিধা প্রযোজ্য হবে না। জি ভাই, দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখতে পাচ্ছি। ক্লিয়ার, একদম ভাই। ক্লিয়ার করে এটা ক্লিয়ার করে লিখে দিছে। আর আপনার হলো ইয়াকে আপনার আদেশে সুন্দর করে দেখবেন যে সুবিধা প্রাপ্ত হইবে না এই উচ্চ কর্তনকারীর নিকট ইয়া করলে। ওটা সুন্দর করে লেখা আছে এটা, আর এটা উনি ভাষাটা একটু সুন্দর করে লিখে দিছে। মাহবুব ঠিক আছে? ভাই, হ্যাঁ ভাই। আমি শরীফ বলছি। হ্যাঁ শরীফ ভাই বলেন। ভালো আছেন? আছি ভাই, কি অবস্থা? আছি। এই যে বাণিজ্যিক আমদানিকারকের ক্ষেত্রে যেহেতু এটা প্রযোজ্য হবে না, সেক্ষেত্রে কি মূল্য ঘোষণা দিতে হবে? মানে রেয়াত নিলে মূল্য ঘোষণা দিতে হবে, আর যদি এটি নিই তাহলে মূল্য ঘোষণা লাগবে না নাকি? কোনটা? যদি মানে উৎস কর্তনকারীর কাছে সেল করি, তাহলে তো আমার আর ফাইনাল সেটেলমেন্ট কার্যকর হচ্ছে না আমার ক্ষেত্রে, না, তাই না? ফাইনাল সেটেলমেন্ট তো হবে না, কখনোই হবে তাহলে না। সেক্ষেত্রে আমি যদি রিবেট নিতে চাই, তাহলে মূল্য ঘোষণা দিতে হবে, আর যদি রিবেট না আনি শুধু এটি এটা বলি, আরেকটা কথা বলি। হ্যাঁ, এগুলা কথা আছে তো ভাই, এগুলা অনেক কথা আছে আর। হ্যাঁ, আপনাকে মূল্য ঘোষণা নতুন একটা ইয়ে করছে, এটা সবাই জানেন কিনা জানি না। এটা এটা দেখাইতে হবে আপনাদেরকে, এটা না দেখালে এটা বুঝবেন না। এটা জিনিস একটা আছে, সেটা হলো, দাঁড়ান একটু, আমি এটা কোথায় রাখলাম? 4.3.1 ওইটা না। এই যে দেখেন, এটা কত, সাধারণ আদেশ নাম্বার 9/26। ঠিক আছে, দেখেন 2026-এর 30 জুন 2026, মূল্য সংযোজন কর সম্পর্ক শুল্ক আইন 2012 এর ধারা 46-এর উপধারা 1 এর দফা ড মানে এটা কি, যারা যারা মূসক 4.3 দিতে হবে তাদের ক্ষেত্রে লেখা আছে 1 এর দফা ড। ঠিক আছে, দেখা যাচ্ছে না ভাইয়া, দেখতে পাচ্ছি না। এটা দেখতে আসে পাননি? না এখনো? ও আচ্ছা, দাঁড়ান একটু, দাঁড়ান। হয়ে গেল এটা। আচ্ছা, এবার আসছে। সাধারণ আদেশ নম্বর 9, দেখেন এই যে দেখেন, এটা এখানে দেখেন লেখা আছে যে মূল্য সংযোজন কর সম্পর্কিত বিধিমালা 2000 বিধি 21 এর উপবিধি 1 এ প্রদত্ত ক্ষমতা বলে জাতীয় রাজস্ব বোর্ড কোন বাণিজ্যিক আমদানিকারক বা ব্যবসায়ী কর্তৃক 50% বা তদূর্ধ্ব পরিমাণ মূল্য সংযোজন পূর্বক 15% হারে মূসক পরিশোধ করিয়া উৎপাদ করের বিপরীতে রেয়াত গ্রহণের ক্ষেত্রে নিম্ন বর্ণিত শর্তাবলী পালন সাপেক্ষে উপকরণ উৎপাদ সহ 4.3 ঘোষণা প্রদানের বাধ্যবাধকতা হইতে অব্যাহতি প্রদান করিল। কে বুঝছেন এটা? বলেন। নতুন আদেশ এইটা, যারা 15% হারে কোনো বাণিজ্যিক আমদানিকারক ব্যবসায়ী 15% হারে যদি কোনো ইয়া করে, হ্যাঁ, চালান দেয়, 15% হারে চালান দেয়, তাহলে উৎপাদ কর যদি সে রিবেট নিবে, সেই ক্ষেত্রে তাকে আর 4.3 দেওয়া লাগবে না। শরীফ ভাই বুঝছেন? বুঝছি। কিন্তু মানে আপনাকে সব মেনটেন করতে হবে, কিন্তু সব মেনটেন বাণিজ্যিক করতে হবে। আমদানিকারকের ক্ষেত্রে তাহলে 4.3 উঠে গেছে। 4.3 উঠে গেছে, যদি 7.5% দেন তখন লাগবে। ও 7.5% দিলে লাগবে। হ্যাঁ, এখানে লেখা আছে 15% হারে যারা দিবে। ঠিক আচ্ছা আছে, মাহবুব এগুলা ভাই, আসবে, এগুলা আমি আচ্ছা শিখাবো, মাহবুব এগুলা ভাই, সবগুলা পরে আসবে, সবই আসবে। হ্যাঁ, একটু প্রশ্ন ছিল, এখন যেটা প্রশ্ন হচ্ছে করেন না, না ভাই, করেন না। মানে জাস্ট প্রশ্ন না, একটা জানার বিষয় আর কি, যে ফাইনাল সেটেলমেন্টে আমি যখন চালান দিব, তাহলে আমাকে 50% সংযোজন দিয়ে লিখতে হবে মূল্যটা? হ্যাঁ, 50% সংযোজন, যদি আপনার 50% হয় 50% দিবেন, যদি না, 50% যদি না হয় তাহলে 40% হয়,
40% হলে আমি 40% দিব, 40% দিবেন, তখন আপনার ধরেন যে 140 টাকা রেট হবে, 140 টাকা হবে এখানে। কিন্তু ভ্যাটটা হবে মূল টাকার উপরে যেটা আমি রিবেট পাইছি, এটিটা দিয়ে আসছি। হ্যাঁ, মূল টাকা বলতে আপনার ওই পার্সেস রেট, মূল টাকা হ্যাঁ না ওইটা। পার্সেজে এটা মানে পার্সেস রেটের উপরে এটি যেটা সমন্বয়, যে এটি যেটা সমন্বয় হবে না, ওইটার উপরে যেটা এটি আসছে এক কথায়, ওই টাকার উপরে সবসময় 7.5% হারে ওটা হিসাব করবেন, ওই আচ্ছা আচ্ছা ঠিক পার্সেন্টেজ আছে হিসাব ভাই, করে। ভাই কারণ ক্লিয়ার হয়েছে, ক্লিয়ার। হ্যাঁ, 10 কেজি যদি বিক্রি করেন 50 কেজি, 10 কেজি করছেন, তার 10 কেজির পার্সেস মূল্য কত সেটার উপর 7.5% করবে, পার্সেস মূল্যের জি উপরে জি হিসাব ভাই, করতে হবে। জি কিন্তু ভাই লেখার ক্লিয়ার। সময়, হ্যাঁ দেখুন লেখার সময় কি করবেন, লেখার সময় আপনি এডিশন দিয়ে যেটা লিখছেন সেটা লিখবেন, ঠিক আছে? মনে জি জি থাকবে? ভাই ক্লিয়ার, জি জি মনে থাকবে। আচ্ছা, প্রশ্ন ধরবো, সমস্যা নাই, কারো ম্যাথমেটিক্সে দিব এটা, হ্যাঁ ম্যাথমেটিক্স দিলে আপনার করে দেখাবেন, ঠিক আছে? খাতা কলম নিয়ে বসিয়েন, খাতা কলম না বসলে কিন্তু হবে না, ঠিক আছে? এটা মনে থাকবে না কিন্তু, হুট করে ভুলে যাবেন। সবাই বুঝছেন ভাইয়া, সবাই বুঝছেন? ক্লাসে তো বিরক্ত লাগেনি নাকি আজকে? বিরক্ত লাগতেছে? না ভাই, অনেক অনেক কিছু শিখতে পারছি, বিরক্ত লাগবে কেন? হ্যাঁ সেটা, এটা এই জিনিসটা কিন্তু আচ্ছা মানে আচ্ছা ভাই, যেগুলা ভুল করছি সেগুলোর জন্য কি কোনো সমস্যা হবে? অডিট ফেস করতে হবে? অনেক কারণ ফেস ওইটা তো বলতে ওটা তো, এটা এখন ওইটা তো আমি ভুল 8-এ তো। নিছি, 8-এ যা পাইছি আবার 33-এ হ্যাঁ দিয়ে হ্যাঁ দিছি, হ্যাঁ, বুঝছি দিয়ে বুঝছি, দিছি। এটা তো এই জন্য ওটা তো ব্যালেন্সে কোনো ওটা সমস্যা সমস্যা নাই, হয় নাই, যেহেতু ব্যালেন্সের ব্যালেন্সে সমস্যা কোনো না, সমস্যা ওটা হয় নাই। সমস্যা নেই, 6.3 নিয়েও কিছু বলবে না, সমস্যা নেই, ওটা যেহেতু প্রথম প্রথম তো ভুল হতেই পারে, আবু ভাই, ওটা সমস্যা জুন নেই। জুলাই মনে হয় একটু রিলিফ দিতে পারে, কারণ এত ধরনের হ্যাঁ টিক হ্যাঁ চিহ্ন, হ্যাঁ হ্যাঁ, মানে এত সেটাই সেটাই ধরনের সেটাই ইয়া সেটাই। দিছে যে হুম। এইটা করলে এটা, এটা করলে ওইটা, এত তো হ্যাঁ সেটাই, ওরাও কি গুলাই ওটা ফেলে সমস্যা নাই, কিনা সমস্যা কে নাই, ওটা জানে। সমস্যা নাই, এটিতে ওটা এটিতে সমস্যা নেই। কারণ কি, যারা রিবেট নেবে তাদের সমস্যা হবে, কারণ কি রিবেট যাদের কাছে যদি আপনি বিক্রি করেন, যাদের রিবেট নেই, তখন আপনার ভ্যাটটা বেশি চলে যাবে, তো ওখানে রিবেটটা বেশি নিবে না, রিবেটটা বেশি হয়ে যাবে তো। ভাই এটার রিটার্নটা একটু ইয়া করে দিয়ে। হ্যাঁ, আমি এখন দেখেন, এটা এটা সবাই বুঝছেন কিনা বলেন, আমি ভাই বলতে হবে না, আমি রিটার্ন সবই দেখাবো, বলতে হবে না রক্সি ভাই, আমি আমার মতো করে আগাই। তো এটা এটা ক্লিয়ার না হওয়া পর্যন্ত রিটার্নে যাবো না, এটা সবাই ক্লিয়ার কিনা বলেন? কি ভাই জি ভাই, ক্লিয়ার? ক্লিয়ার। ক্লিয়ার ভাই। হ্যাঁ, তাহলে আমি এখন রিটার্নে যেতে পারি, হ্যাঁ। এখন আমি সব বিক্রি করছি, এখন ধরেন যে 50 কেজি ধরেন যে বিক্রি করে দিলাম, ঠিক আছে? তখন আমরা রিটার্নে যাই কি করব? আগে রিটার্নটা ছিল একরকম, এখনকার রিটার্ন কিন্তু আরেক রকম, কথা বুঝছেন? এই জন্যই করছে, আগে রিটার্নটা কি হতো, 9.1-এ সব চলে যাইতো, তো ওখানে ওটা আবার রিভার্স করা লাগতো, ইনক্রিজ ডিক্রিজিং করো, ইনক্রিজিং করো, এরকম করতে হতো, হতো কি না বলেন? ওটা তো দেওয়া মাত্র ভ্যাট চলে আসতো, ঠিক আছে? এটি চলে আসতো, আর এইটাতে কি হবে? এটাতে ওরকম আসবে না, দেখেন এই যে এটা তো সোজা, একদমই সোজা, ঠিক আছে? দেখছেন, টোটাল সেলস ভ্যালু ও টোটাল পেয়েবল, দেখছেন? এই যে সাব ফর্ম, আপনি এইচএস কোডে সবই লিখে দিবেন, ঠিক আছে? এইচএস কোড লিখবেন, কি করে ডেসক্রিপশনে এখানে লিখবেন কি প্রোডাক্ট নিয়ে আসছেন, সার্ভিস কোড দিবেন, সার্ভিস নেম দিবেন, হ্যাঁ এই কোডটা দিয়ে আমাদের চলে আসবে এগুলা। ভ্যালু, ভ্যালু এখন কোনটা দিবেন? 6.3 তো লিখেই দিছি যে আমরা, এটা তার বলা লাগবে না, লাগবে? আমরা এডিশন প্রথমে, দেওয়ার পরে যেটা সেটা ভ্যালু হ্যাঁ দিব। 150 টাকা, ধরেন যে 150 টাকা, টোটালি 150 টাকা আসলো, তাই না? 150 টাকা, ঠিক আছে? এইচডি আমার এখানে নাই, এইচডি আমার দরকার নাই, তাহলে ভ্যাট, তাহলে ভ্যাট কেজি 22 টাকা, এটা হবে? 15% না, এটা হবে না। তখন আমরা কি হবে এখানে? ওই 80 টাকাটা 7 টাকা 50 পয়সা। এই এখানে কত আসবে তখন? ওই যে 11 টাকা 25 25 পয়সা, পয়সা। এই ভ্যাটটা তখন এখানে, তখন এই যে ভ্যাটটা তখন চলে আসবে। তখন আপনাকে এখানে কিছু করার দরকার নেই, আপনার যা ভ্যাট আসে আসুক এখানে। এখানে যদি, এখানে যদি আপনার আপনার আপনি যেহেতু রিটার্নটা আমরা হাতে পাইনি, ঠিক আছে? এখানে ক্যালকুলেশন কিভাবে করতেছে, এখানে কি মানে হাতে লিখে দেওয়া লাগতেছে কিনা, ঠিক আছে? এটা এখনো কিন্তু পাইনি আমরা, পাইলে বুঝবো আমরা। তো আমরা এখানে ধরেন যে 7.5% করলে আপনার 11 টাকা কত আসবে? 25 পয়সায় আসবে, তাই না? কথা বুঝছেন? যদি অটো থাকে, যদি ওখানে অটো থাকে তাহলে কত আসবে ভাই? 11 টাকা 50 পয়সা আসবে। 11 টাকা 7.5% হলে 11 টাকা 25 পয়সা, এই 11 11 টাকা টাকা 25 পঁচিশ পয়সা। পয়সায় কিন্তু আমার অ্যাকচুয়াল ওখানে কত ছিল? 7.5 টাকা ছিল না? আচ্ছা মাহবুব ভাই একটু কথা বলি, অনেকের দেখলাম এখানে বলেন বলেন বলেন। অনেক মানে একজনকে মানে কয়েকজনকে দেখলাম আপনার, তারা করতেছে কি যে ওই যে যেই টাকাটার উপরে এটি আসছে মানে ক্রয় মূল্য যেটা সংযোজন ছাড়া, হুম, সেটা বসাচ্ছে এখানে বিক্রয় মূল্যে। না,
যাতে ওই এটির টাকাটা সঠিক আসে আর কি। না না, সঠিক আপনার মতো করে আপনি লিখলে তো হবে না ভাই। এখানে তো এটাই তো আমি তো সেটাই আমি আপনি কিন্তু তো আইন আমি বলি, আপনি আপনি স্যার আপনি সাধারণ আদেশ অনুযায়ী লিখবেন না আপনি নিজের ইচ্ছা মতো লিখবেন, কোনটা? তাহলে এখানে তো আমাদের ধরেন আমার 6.3 আসুক আর না 9.1 এ ভাই, মিসম্যাচ হচ্ছে। কোন 6.3 তে কেন মিসম্যাচ হবে? 6.3 তে আপনি মিসম্যাচ তো হবেই ওখানে, স্বাভাবিক তো এটা। এটা যদি মিসম্যাচ যদি হয় তো হবে, সমস্যা তো নেই। আপনার আপনার তো দেখার দরকার নেই এখানে। আচ্ছা যেখানে আচ্ছা ঠিক আপনাকে আছে। বলা হয়েছে, যেটা যেভাবে লিখতে বলা আছে আপনি সেভাবে লিখবেন না আপনি নিজের মতো করে লিখলেই হবে? বলেন তো ভাই। আপনাকে আপনাকে এখানে বলা হয়েছে, সরাসরি বলা হয়েছে, দেখেন এখানে বাণিজ্যিক আপনাকে নিকট হতে কর চালান মাধ্যমে প্রথম সরবরাহকারী গ্রহণকারী এটা এই যে দেখেন, ধরা যাক আমদানিকালে কোনো পণ্যের মূসক আরোপযোগ্য 100 টাকা এবং আগাম কর পরিশোধ করে 7.5 টাকা হারে। এক্ষেত্রে উক্ত সরবরাহ চূড়ান্ত ফাইন্যান্স বিবেচনাকে সীমার পদ্ধতি সরবরাহ করা হলে দাখিল পত্রে মূল্য প্রদর্শন করতে হবে, দেখছেন কত? 150 টাকা 150 টাকা। বা প্রকৃত সরবরাহ মূল্য। কি বুঝছেন এখন? প্রকৃত সরবরাহ মূল্য বলতে কি বোঝায়? আপনার 140 টাকা হতে পারে, 130 টাকাও হতে পারে, জি হতে জি পারে কিনা? হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার? হতে পারে। জি আপনার জি ক্লিয়ার। এখানে যেহেতু এখানে আমার লেখা আছে যে জিনিসটা, এখানে তো আমরা লিখিনি তাই না, এখানে আইনি লিখে দিছে। তো সেখানে তো আপনি নিজের মন গড়া মতো করে তো করলে হবে না, হবে? না 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 হবে না, সেটা হবে না। হবে না। তো আপনার তো সমস্যা না, ওখানে যদি আপনার 11 টাকায় আসে তা আসুক না। আমার আপনার 6.3টা ইম্পর্টেন্ট বেশি এখানে। কারণ কি, আপনি যদি 6.3-তে 11 টাকা 25 পয়সা লেগে দিতেন, সে আরেকজন রিবেট নিয়ে নিতে 11 টাকা 25 পয়সা, যেখানে 7.5 টাকা পাইতো। তাহলে 4 টাকা আচ্ছা 4 টাকা ডিফারেন্স সরকারি ক্ষতি করতেছেন না আপনি? হ্যাঁ হ্যাঁ সরকারের ক্ষতি হচ্ছে তো এটা। তো হ্যাঁ সেই হচ্ছে। ক্ষেত্রে, হ্যাঁ সেই ক্ষেত্রে আপনাকে চালানটা চালান অনুযায়ী লিখতে হবে। আপনার তো 9.1 তো সে তো আসে দেখতেছেন আপনার, যে যে ইয়া নিচ্ছে, সে তো কি 9.1 দেখবে আপনার? দেখবে না। এটা সরকার দেখবে আপনার 9.1টা যেভাবে বরাদ দিবে, যেহেতু আমরা এখনো আসে নাই এটা, বুঝছেন? এই জন্য আমি একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছি। এটা আমি, যেহেতু আমার 9.1টা এখনো আমাদের সিস্টেমে আসে নাই, সেই ক্ষেত্রে 9.1টা আমরা এখনো বলতে পারতেছি না যে না হাতে লিখতে হবে না না সরাসরি আসতেছে। যদি হাতে লিখতে হয় তাহলে তো আমরা 7 টাকা 7.5 টাকা লিখে দিব এখানে ভ্যাট। ক্লিয়ার? আর যদি অটো আসে তাহলে তো আমরা 11 টাকা 25 পয়সায় আসবে, আসুক না সমস্যা নেই। এটা যদি আসে 11 টাকা 25 পয়সা যখন আসলো, এই যে 11 টাকা আসছে, ঠিক আছে, ধরেন 11 টাকা 25 পয়সা চলে আসলো এখানে আমার মেন ফর্মে, আসুক। এখন পার্সেস, এইখানে পার্সেস সরাসরি দেখেন, এখানে এখানে কোনো সাব ফর্ম নাই, পার্সেসে কোনো সাব ফর্ম নাই, এটা হাতে লেখা, দেখছেন? এইখানে হলো হাতে লেখা। আপনার এখানে কি লিখবো? পার্সেস কত? 100 টাকা, মনে আছে? সবার মনে আছে এটা? হ্যালো? হ্যাঁ ভাই, হ্যাঁ মনে আছে। হ্যাঁ 100 টাকা। তখন ভ্যাট এখানে যদি আপনার ক্যালকুলেশন আসলো না, যদি থাকে আসবে, না আসবে না, ক্যালকুলেশন থাকবে না। তা আমি কি ভ্যাটটা লিখবো এখানে? বলেন এখন, এখানে কি ভ্যাটটা লিখবো? ভ্যাট কি আমি রিবেট নিব? না না। রিবেট নিব না, তাহলে ভ্যাট আসবেও না এখানে। কথা বুঝছেন? এই জন্য ভ্যাটটা এখানে লিখবো না আমার। দেখেন ওটার চাইতে কিন্তু এটা কিন্তু আরো ডিফারেন্স একটু। তারপরে আপনার যদি রেন ভ্যাট থাকে, আপনি যদি ভাড়া নিয়ে ইয়া চালান, তো আপনি রেন ভ্যাট দিবেন না? দিব অবশ্যই। রেন ভ্যাট কি সমন্বয় করা যায়? জানি না, ট্রেজারি করতে হবে। হ্যাঁ, এবার নতুন নিয়ম, যারা জানেন না এটা মনে এই রাখেন। বছর থেকে সমন্বয় করা যায় না। এই বছর থেকে, হ্যাঁ এইবার এই যে আপনি এখন যখন চালান দিবেন, এই মাসে যখন আপনি রিটার্ন দিবেন, তখন আপনাকে ট্রেজারি করতে হবে। আমার তো অনেক টাকা ট্রেজারি করতে হবে, বুঝছেন? মিনিমাম অনেক টাকা। একটাই তো করি প্রায় 6 লাখের উপরে, একটাতেই হয়, ওইটাতেই তো বেশি। আর বাদ বাকি গুলা তো আছেই, অনেক ডিপো গুলা আছে। ফ্যাক্টরি, ফ্যাক্টরি তো না, ওই যে আপনার সাইলো 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 বোঝেন, যেখানে আমরা গম রাখি। তারপরে আপনার ওই যে খাবার সংরক্ষণ বা মজুত করা হয়। খাবার খাবার সংরক্ষণ, যেটা ওই যে আপনার বুট যেটা নিয়ে আসি আমরা, মটর, হ্যাঁ এগুলা নিয়ে আসি। গুদামঘর। হ্যাঁ, তো এটাতে ভাড়া সবগুলা আমাকে সমন্বয় করার সুযোগ নেই, টাকা আমাকে এখন টাকা দিতে হবে। এই আর এনি আদার অ্যাডজাস্টমেন্ট মানে ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট, ঠিক আছে, যদি থাকে এখানে আমার, এই যে দেখেন, এই যে আপনার এটি কি আমার দেওয়া লাগতেছে? দেখেন তো ভাই এখানে এখন আর, যেহেতু আমি এটি নিব না, তাহলে এটি কি দেওয়া লাগতেছে? না ভাই। দেওয়া লাগতেছে না। যখন 7.5% চালান, যখন 7.5% হারে দিবেন, তখন আপনার যে ইনক্রিজিং এটিটা এইখানে, তখন এই যে এখানে লিখতে হবে এটি, এনি অ্যাডজাস্টমেন্টে যায়, এই যে দেখেন চালান নাম্বার, এই লিমিটেড নাম্বার, ডেট, ভ্যালু, ভ্যাট, এই যে আপনাকে এখানে ওই যে এটা লিখতে হবে, এটি যেটা আসবে ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট, ইনক্রিজিং ডিক্রিজিং, এটা তো হবে না, ওটা তো ডিক্রিজিং এ।
তো ইনক্রিজিং আমার কিছু নাই এখানে, ঠিক আছে। তো এখন এই দেখেন এখানে কত আসলো তাহলে 11 টাকা, ঠিক আছে। তো এখন ধরেন এই যে 11 টাকা যে আসলো, তখন আমার কি ভ্যাট দিতে হবে? ভ্যাট তো দেওয়া লাগবে না, লাগবে? ভ্যাট তো আমার দেওয়ার সুযোগ না নেই, ভাই, না, ব্যাট এটা দেওয়া দিতে লাগবে হবে না। না। ভ্যাট দেওয়ার সুযোগ নেই। তখন এই যে ভ্যাটটা এখানে আমার কি করবো আমরা, এই যে আমরা সরাসরি লিখে দেবো, এখানে কোনো কথা নেই। কত আসবে ভ্যাটটা? 11 টাকা 25 পয়সা, ঠিক আছে। তাহলে আমরা এই দেখছেন এই চলে আসে ডিক্রিজিং আমার চলে আসছে 11 টাকা। এই যে 11 টাকা 25 পয়সা আমি তখন কি করে দেবো আমি, এই যে যেহেতু ভ্যাট আসছিল আমার, এখন আমি ডিক্রিজিং করে দিলাম 11 টাকা 25 পয়সা। কোনো ব্যালেন্স আছে দেখেন তো ভাই, আছে? কোনো টাকা পয়সা আছে এখানে? দেখেন কিছু পাবে আপনার কাছ থেকে? দেখেন মিলে গেছে। কে বোঝেন নাই বলেন? সোজা একদম, কিন্তু সোজা, এটা 9.1টা এটা খুবই সোজা। এবার সোজা এটা ভালো করছে, বুঝছেন? তখন আপনাকে আর ইয়ে করার দরকার নেই। যতটুকু বিক্রি করবেন, যদি 10 কেজি যদি 10 কেজি মাসে বিক্রি হয়, তাহলে 10 কেজির ভ্যালু এখানে দিবেন, আর যা আসবে তাই শুধু কি করবেন, এখানে ডিক্রিজিং করে দিবেন। ভ্যাটের ভ্যালুটা খালি ডিক্রিজিং করে দিবেন, শেষ, কাজই শেষ। কে বোঝেন নাই এখন এটা? মাহবুব এসে ভাই কোনো এখানে কি ওই যে আগের মতো কি বিলেপিনটি অনুযায়ী বিলেপিনটিটা ধরাবো না, ধরালে অটো এটিটা এখানে এসে মাইনাস হতে পারে না? না, আসবে না। আপনার বিলিভিনিটি ওভাবে দেওয়া যাবে না তো এখানে। এখানে জাস্ট শুধু ভ্যালুটা লিখে দিবেন, অন্য কিছু না। বিলিভিনিটি লিমিট কিছু দেওয়া লাগবে না। তার মানে আমার আউটপুট ভ্যাটে যেটা আসে সেই ঠিক সেম পরিমাণ আমি ডিক্রিজিং এ বসাই দিব। ডিক্রিজিং এ বসায় দিবেন, ডিক্রিজিং এ বসায় দিবেন সরাসরি, ঠিক আছে। নোটে নোটে কোনো কিছু লিখতে হবে যে ফাইনাল সেটেলমেন্ট এসব কিছু? এটা আপনার ধরেন যে ডিক্রিজিং এ লিখে দিবেন এখানে যে পারপাস কিসের, পারপাস কি জন্য এটা দিচ্ছেন, পারপাসটা লিখে দিবেন। ওই আগাম তিনের ক অনুযায়ী যে 6.3 লিখতেছেন না, জি জি, ওইটা ওটাই। ওইটা লিখে দিবেন, ওইটাই পারপাস, বুঝতে ঠিক পারছি। আছে। ফাইনাল লিখে দিলে পারপাস এটা ফাইনাল সেটেলমেন্ট পারপাস, সরাসরি কথা। এটা একটা লিখলেই হয়, ফাইনাল সেটেলমেন্ট পারপাস। ক্লিয়ার? সবাই বুঝছেন ভাই? এটা সবাই বুঝছেন? জি ভাইয়া। সোজা 9.1, এটা হলো ইম্পর্টেন্ট জিনিস, হলো 6.3টা। এটা যদি সবাই বোঝেন তাহলে আমি সার্থক, ঠিক আছে। যারা কাজ করতেছেন কাল থেকে এইভাবে চালান শুরু করবেন, বুঝতে পারছেন? আচ্ছা ভাই, 9.1টা একটু দিয়ে দিয়েন, দেখবো, হ্যাঁ, দিয়ে দিব দিয়ে ট্রাই দিব করে। দিয়ে দিব, সব দিয়ে দিব। আবার 9.1 4.3.1 যেটা আছে, তারপর নতুন নতুন 4.3 হয়েছে না একটা, ওইটাও করে ফেলছি। 4.3.1 হ্যাঁ, ওইটাও আমার কলিগের দ্বারা করে নিছি। আমার এই গোলাম নবী নামে একজন আমার কলিগ আছে, ও ভালো পারে এক্সেল শিট। হ্যাঁ, ও ওর কাছ থেকে সেদিন ওটা দিছিলাম, ও করে দিচ্ছে। হ্যাঁ, তো মাহবুব এখন ভাই এগুলা, একটা প্রশ্ন ছিল। হ্যাঁ ভাইয়া বলেন। ভাইয়া আপনি তো বড় মানুষ, আপনার প্রশ্ন তো উত্তর দেওয়ায় তো ভয় লাগে এখন। না না না, সরি, এটা বলিয়েন না। হ্যাঁ, প্রশ্নটা হলো এই, আপনি যেটা বলেন যে এখানে লেখা আছে প্রকৃত সংযোজনের ভিত্তিতে, তো ওনারা তো আমার এটিতে কাটছে হলো 50% এডিশন ধরে, যে আমি 50% এডিশন ধরে তারা কাস্টমাই 7.5% ইম্পোর্ট স্টেজে কেটে রাখলো। এখন প্রকৃত সংযোজন যদি 50%-এর নিচে, তাহলে আমার 40% সংযোজন হয়, তাহলে বাকি 10% টাকা তো আমি সরকারের কাছে পাচ্ছি, আমি কি আমি কি প্রশ্নটা বুঝতে পারছি? হ্যালো 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 শুনতে পাচ্ছেন? শুনতে হ্যালো, পাচ্ছেন? বুঝছেন? হ্যালো, হ্যালো। সবাই কি নেটের বাইরে গেছে? না 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 না, ভাইয়া। আছে আছে। শরীফ ভাই শোনেন, আমি বলি, শোনেন শরীফ ভাই, আপনার যেটা মাথায় আছে, আপনার যেটা মাথায় আছে ওটা সঠিক নয়। সেটা হলো যে আপনি যদি 140% এডিশন দিলেন, মানলাম, ঠিক আছে। জি আপনাকে 40% এডিশন দিলেও আপনাকে ওইখানে লিখতে হবে, আপনাকে 7.5% এইটির টাকাটা লিখতে হবে, ভ্যাটের টাকাটা কিন্তু লিখতে হচ্ছে না ওখানে। আপনি 100 টাকা আপনি কিনছেন তো 100 টাকায়, আপনি 7.5 টাকার এটিটাই ওখানে হিসাব করবেন সব সময়।
আপনার পার্সেস ভ্যালু 100 টাকা 50 কেজি। তো পার্সেস ভ্যালুর উপরে তো আপনি 80 টাকাটা লিখতেছেন। তো যখন আপনার 10 কেজি 10 কেজি করে 5 বারে লিখবেন আপনি, তখন দেখবেন যে ওই যে 1.5 টাকা করে 5 বারে কিন্তু 60.5 টাকায় আসবে ওখানে আপনার। আপনার কিন্তু বাইরে আসবে না, বা সরকারের কাছ থেকে আপনার পাবেও না, হিসাব তো এটা হবে না। কথা বুঝছেন? এটা কিন্তু সংযোজনের উপরে আপনাকে বলা হয়েছে যে 50% সংযোজন হইলেই আপনাকে যে ফাইনাল সেটেলমেন্টে যেতে হবে এরকম না। আপনাকে তো আপনার 20%ও হতে পারে এডিশন, হোক না। আপনি 120 টাকা বিক্রি করেন, কিন্তু আপনাকে হিসাব করতে হবে ভ্যাটের জায়গাতে আপনাকে 80 টাকার হিসাব করতে হবে, ওইখানে 7.5% হিসাব করতে হবে। 100 টাকার উপরে তখন আপনাকে 7.5% হিসাবে লিখবেন ওইখানে। কথা বুঝছেন? তার মানে আমি এখানে সামারি হচ্ছে কমার্শিয়াল ইম্পোর্টার তার এডিশন যেটাই হোক না কেন সে এখানে হুম। ক্লেম করতে রিফান্ডের কোনো অপশন নাই। না 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 না, এটি ক্লেমের কোনো অপশন নাই এখানে, এটি তো পাবেই না সে। এটি তো বাদ বলাই আছে, তো এটি তো ফেরত পাবেন না আপনি। এটিও পাবেন না, 15% যে ইয়া আছে সেটাও পাবেন না আপনি, মূসকও পাবেন না। এই যে প্রথমেই লেখা আছে এখানে যে আপনি 15% মূসক রিয়া তো গ্রহণ করতে পারবেন না। ধারা 31 উপধারা মোতাবেক ওই যে মোতাবেক 7.5 আগাম করে হ্রাসকারী সমন্বয় করতে পারবেন না। কথা বুঝছেন? জি, বুঝতে পারছি। এই কারো প্রশ্ন আছে? প্রশ্ন আরো ক্রিয়েট হবে, এটা পরবর্তী ক্লাসগুলোতে বলতে ঠিক হবে। আছে, আরো আরো চিন্তা চিন্তা ভাবনা করেন, সবাই যদি করিয়া থাকে। কারণ আরো মাহবুব ভাই, আমি বলি এখানে আরো ইয়ে আছে। হ্যাঁ, যদি ওই যে 7.5% 15% পদ্ধতিতে কেমন করে করবেন, আপনি খাতা কিভাবে মেনটেন করবেন, হ্যাঁ, 4.3 কিভাবে দিবেন, আবার সময় 50% অধিক হলে কিভাবে হবে, সব এটা আরো 2 দিন ক্লাস লাগবে মনে হচ্ছে। ঠিক আছে। আচ্ছা মাহবুব ভাই, একটা প্রশ্ন, এটা সিলি। ধরেন মাহবুব ভাই, আমি হুম আমার পণ্য হলো আপনার, ধরেন কোনো কারণে আমি আনছি হলো জানি অব্যাহতি না, 15% ভ্যাট দিয়ে আনছি, তাহলে হুম। আমি কি ফাইনাল সেটেলমেন্ট তো করতেই পারবো নাকি? এটি 7.5% আবার দিচ্ছেন? এটি 7.5%? হ্যাঁ, এটি 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 দেই নাই। না, এটি না দিলে আপনি তখন যেতে পারবেন না। মানে তাহলে কি তখন আমার আমি কিন্তু তাহলে এখানে কি বলছি, আমি কিন্তু প্রথমে হুম, আপনাকে এই জন্য দেখাইছি এই জিনিসগুলো, আপনি খেয়াল করেন। এখানে কিন্তু আমি দেখাইছি আপনাকে, প্রথমেই বলে দিছি যে কোন কোন ক্ষেত্রগুলোতে আপনার এই সমস্যাগুলো হতে পারে। হ্যাঁ, তখন আপনার ডিসিশন নিতে হবে। এই যে আপনি যেটা বললেন, এই যে দেখেন, জি জি। আমদানিকালে মূসক আরোপযোগ্য মানে 15% ভ্যাট দিচ্ছেন আপনি, কিন্তু আগাম কর অব্যাহতিপ্রাপ্ত পণ্য আমদানি পরবর্তী প্রথম সরবরাহ ও আচ্ছা, করযোগ্য হলে ডিসিশন আর তখন আপনাকে হ্যাঁ ডিসিশন নিতে হবে। ঠিক আছে, তখন ডিসিশন। আপনাকে ডিসিশন নিতে হবে, আপনি আর কি করবেন তখন। তখন আপনি তো ফাইনাল সেটেলমেন্টে, আপনি ফাইনাল সেটেলমেন্ট মানে এটি সমন্বয়। কথা বুঝছেন? জি জি। এটির উপরে নির্ভর করে ফাইনাল সেটেলমেন্ট, সবসময় মাথায় রাখবেন যে এটির উপরে নির্ভর। আপনি 7.5% এটি দিয়ে আসলে তখন ফাইনাল সেটেলমেন্টে আপনি যেতে পারবেন। আর যদি নাই, আপনার এখানে নাই এটি, তাহলে তো ফাইনাল সেটেলমেন্টে যাওয়ার সুযোগ নেই। ঠিক আছে, তখন আপনি কি করবেন, আপনি 7.5% যাবেন, না আপনি 15% হারে যাবেন, কোনটা সুবিধা এটা হিসাব করে দেখাবো আপনাকে। সাড়ে হ্যাঁ সাত মানে পার্সেন্ট গেলে আপনার বিজনেসের ক্ষতি কি, নেচার ওয়াইজ। নেচার ওয়াইজ আপনার 7.5% দিলে আপনার আচ্ছা ক্ষতি হবে কিনা, বা 15% দিলে আপনার লাভ হবে কিনা, এগুলো যখন আমি করাবো তখন আপনাকে দেখাই দিব। কথা বুঝছেন? আচ্ছা মাহবুব এটাই ভাই, হলো ধরেন সিস্টেম। আমার ভ্যাট নাই, মানে ইম্পোর্ট স্টোরেজে ভ্যাট নাই, আবার হুম 60% এটি আছে, মানে আমি হুম। কি তখন কি ফাইনাল সেটেলমেন্ট কি করতে পারবো কিনা? মানে আমি জোর করে হইলেও কি করতে পারবো নাকি করতেই পারবো না, না, কোনটা? আপনাকে 15% আপনাকে দিয়ে আসতে হবে, 15% এবং 7.5% ওখানে দিয়ে আসতে হবে আপনাকে, তখন আপনি মানে করতে আগে পারবেন। আমার, মানে আমার 15% ভ্যাট থাকতে হবে প্লাস 7.5% এটি থাকতে হবে, হুম তাইলে হুম আমি হুম ফাইনাল হুম। সেটেলমেন্টে যাব। তাহলে ফাইনাল সেটেলমেন্টে যাবেন। আদার এই দুইটার একটা মিসিং হলে আমি ফাইনাল সেটেলমেন্টে যাইতে না, পারবো না। তখন আর যেতে পারবেন ও না, আচ্ছা তখন যেতে আচ্ছা পারবেন না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, ঠিক আছে। ধন্যবাদ। হুম। জি জি। আর আরেকটা জিনিস মাহবুব ভাই, হ্যাঁ। আমি যদি ইম্পোর্ট স্টেজে যদি ভ্যাট না দিয়ে আসি, মানে হুম ভ্যাট নাই কিন্তু এটি আছে, তাহলে আমি হুম। 15% মেথডে আমি যে লাভ কি, আমার তো ভ্যাটই দিয়ে আসিনি, আমি রিবেট কেমনে পাবো? সেটা 15% আপনার যাওয়ারই দরকার নেই, তখন তো আচ্ছা আপনি। আর ধরেন, আচ্ছা আর ধরেন হলো এটিও নাই ভ্যাটও নাই, একদম ফুল আর ডি এস ডি কিচ্ছু নাই, খালি হ্যাঁ ট্যাক্সটা কাটছে, খালি ট্যাক্স কাটছে। হ্যাঁ, তখন আপনাকে তো আপনার তখন আপনি ব্যবসায়িক পর্যায়ে ভ্যাট তো দিতেই হবে আপনাকে, যদি করযোগ্য থাকে আপনার। আপনার যদি 7.5% ওইখানে দিতে দিয়ে হবে। আমদানি পর্যায়েও নেই, ধরেন যে আমদানি পর্যায়ে কিছু নাই, আপনার ইয়েকের পর্যায়ে কিছু নাই, আপনার হুম ব্যবসায় পর্যায়ে কিছু নাই, তখন আপনাকে শূন্য। আর যদি শূন্য। করযোগ্য থাকে, যদি ব্যবসায় পর্যায়ে যদি হুম, করযোগ্য থাকে, তখন আপনাকে 7.5% ভ্যাটটা তো দিয়েই বিক্রি করতে হবে। ঠিক আছে। জি জি জি, বুঝতে পারছি। হ্যাঁ, এই যে প্রশ্নগুলো আমি কিন্তু এই জন্য দেখাইলাম আপনাদেরকে, এই যে জিনিসগুলো সুন্দর করে দেওয়া আছে, এই জিনিসগুলো কিন্তু আছে, এগুলা কিন্তু ডিসিশন লেখা। ঠিক আছে।
যে আপনি যখন কাজ করবেন তখন আপনাকে ডিসিশন মেকার হিসেবে কাজ করতে হবে, যে আপনি 15% দিলে দেখাবেন যে 15% দিলে আপনার লাভ হবে। যেমন ধরেন আমি একটা জিনিস করছি বুঝছেন, আমি একজনের কাছ থেকে একটা ওই লাইম কিনছি। তো লাইম কেনার সময় এতে আমদানিকারক, হ্যাঁ, তো একে দোকানদার হিসাবে সে ইয়া করতেছে। তো আমি বললাম যে দোকানদার হিসাবে কেন ট্রিট করতে যাচ্ছেন, আপনি 15% হারে করেন, আপনাকে দেখেন আমি সুন্দর করে একটা জিনিস করে দেই, সব মালগুলো আমার দিয়ে দেন, দিলে আপনাকে দেখেন 15% হিসাব করলে আপনাকে টাকা আরো থাকতেছে আপনার ব্যালেন্সে। ওকে আমি হিসাব করে দেখাইছি, কথা বলছেন। ও প্রথম সরবরাহ একটা বিলিমিটারের মাল সব নিয়ে নিছি আমি। তো আমি বলছি এটা 15% হারিয়ে দেন, আপনি 10% হারিয়ে দেওয়ার দরকার নেই, দোকানদার হওয়ার দরকার নেই আপনার। সে 15% হারিয়ে দিছে, তার ব্যালেন্সে টাকা মানে রয়ে গেছে, কথা বলছেন। সব সমন্বয় করার পরে এটি টাকা রয়ে গেছে। তার মানে কি 15% হারে যখনই আপনি দিবেন তখনই লাভ। এটা সবসময় মাথায় রাখবেন, 15% হারে চালান করলেই লাভ। তাকে আমি আচ্ছা ভাই, কিন্তু তাকে এডিশন কিন্তু দেওয়াইছি, এডিশন দেওয়াইছি 40% না 46% এডিশন দিয়ে কাজ করাইছিলাম, কথা বুঝছেন। অনেক অনেক আরো তো 50%-এর নিচে নিতে চায় না, বলে যে 50% নিচে দিলে হইব না, তাদের ক্ষেত্রে কি করা যায়? আরে দেখাবেন আপনি, আপনি দেখাবেন যে আপনি আমরা 50, আমি আপনাকে প্রথমেই বললাম এই আমার জিনিসটা। হয় না 50%, আমি কোত্থেকে দিব 50%? কোথেকে দিবেন আপনি? না না, বলেন যে ভাই আমি 50% এডিশন দেবো, তাহলে আপনি কিনে নেন সব আমার মাল, আমি তাহলে আপনার কাছে বিক্রি করতে চাই। ওই প্রোডাক্টের দাম হিসাব পরে অনেক বেশি, তাহলে আমি হ্যাঁ, সেখানে 50% সেটা দিলে তো আমার বাজারে বিক্রি করতেছে ধরেন যে 130 টাকা, তো আপনি 150 টাকা আপনি বিক্রি করবেন, আপনি সেটাই তো। মাহবুব ভাই, পারবেন? সেক্ষেত্রে মাহবুব ভাই, তো ওকে, ও যদি বলে, আপনার যদি ঠিক থাকেন, আপনি যদি রাইটে থাকেন, তো ওকে বলবেন যে ভাই আমি 150, আমি 50% এডিশন দিচ্ছি, সব মাল তাহলে আপনি কিনেন, তাহলে আমি দিব, আমি ঠিক আছে। মাহবুব ভাই, হ্যাঁ জি সেক্ষেত্রে ভাইয়া। ওই যে বাংলাদেশের আসলে তো আইন তো আইন, আর বাস্তবিক প্রেক্ষাপট তো ভিন্ন। এটা আসলে সময়, হ্যাঁ হ্যাঁ সিচুয়েশন, হ্যাঁ। ভ্যাটুবিটির সাথে আন্ডারস্ট্যান্ডিং এর উপর অনেক কিছু নির্ভর করে। এটা আমি আমি সেটাই কয়েকটা সেটাই। যে আমার কয়েকটা ক্লায়েন্ট আছে, সেটা ক্ষেত্রে আমরা যেটা করি সেটা হলো আমি জাস্ট 51 বা 50.57% এডিশন দেখাই দিই, যাতে করে অ্যাটলিস্ট 60-65 হাজার টাকা ভ্যাট আসে। এটা ডেলিভারি করলে ব্যবসায়ীও খুশি, ভ্যাটুবিটিও খুশি, বুঝতে পারছেন? 50% উপরে দিয়ে আপনি কত পার্সেন্ট দিয়ে বিক্রি করেন? 50%? 50%-এর উপরে গেলে তো আপনি টিআর ভ্যাটটা আপনি কাভার রিবেট দিতে পারতেছেন। 15% দিবেন, তখন 15% হারে দিতে পারবেন। হ্যাঁ, হ্যাঁ, ওই 15% ভ্যাট দিলে 15% ভ্যাট হারে দেন না কাভার তখন করে। চালান। আগে আগে যেখানে ওই ব্যবসায়ী 15-20 হাজার টাকা প্রতি বিল অফ এন্ট্রিতে ভ্যাট আসতো, সেখানে 51% বা 50% একটু উপরে এডিশন দেখা যায় 60-65 হাজার টাকা ভ্যাট হুম। আসে। তাহলে ব্যবসায়ীও খুশি, ও খুশি, ভেজালও হইলো না। হ্যাঁ সেটাই। আচ্ছা সেটা ভাইয়া, সেটা আমি তো বলছি এটা তো কোনো 15% লেখা নাই, দিলে এটা তো কোনো সবাই লেখা নাই ভালো। 50%-এর উপরে না গেলে আমি এটা করতে পারবো না। এটা তো কোনো এরকম আদেশ তো নাই। কোথায়? এই যে অব্যাহতি নিতে হইলে কোনটা নাই মানে কোনটা? ওই যে 15%-এর উপরে যদি আমি নিতে চাই ব্যাট এটা 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 লেখা আছে 50%-এর উপরে দিতে হবে। 50% পর্যন্ত হলে তো আপনি ফাইনাল সেটেলমেন্ট, এর উপরে গেলে তো ভ্যাট আসবে। না আমি বলি, আমি এটা না, এটা না। আপনি যদি আপনি যদি 50%-এর নিচে হয় বা 50% হলো, ঠিক আছে, তো আপনি জি, চাইলে ফাইনাল সেটেলমেন্টে যেতে পারবেন। কিন্তু আপনি যদি ফাইনাল সেটেলমেন্টে না যান, আপনার পার্সেন্টেজ হলো 30%, ঠিক আছে, আপনি আমি এটা তো 15% হারেও 15% সেল ব্যাট করতে দেওয়া পারবেন। অব্যাহতি নিতে পারি, রিবেট নিতে পারি। হ্যাঁ হ্যাঁ, নিতে পারবেন। আমি তো কোনো মানে সেটাই সমস্যা নাই। জানতে চাচ্ছিলাম যে এরকম হ্যাঁ কোনো হ্যাঁ হ্যাঁ। আদেশ তো নাই। না 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 না, আপনি আপনি ইচ্ছা করলেই, আমি বলি আপনি ইচ্ছা করলেই আপনি যে কোনো জিনিস করতে পারবেন, ধরো বুঝছেন। হ্যাঁ, ঠিক। আপনি ধর ফাইনাল সেটেলমেন্ট আপনাকে জোর করে চাপা দেওয়া হয়নি, আপনি যে 25% বা 30% হয়েছে আপনাকে ফাইনাল সেটেলমেন্ট করতেই হবে এইরকম না। আপনি 7.5% হারেও আমি কিন্তু দেখাই দিছি আপনাদেরকে, ফাইনাল সেটেলমেন্টে যাবেন না প্রকৃত সংযোজনের ভিত্তিতে আপনি রেয়াতি পদ্ধতিতেও যেতে পারবেন, কথা না ক্লিয়ার? না, আমি যেটা জানতেছিলাম 15% হারে আমি রিবেট নিব, সেক্ষেত্রে যদি আমি 30% দেই তাহলেও তো আমি নিতে পারবো, এমন তো নিয়ম নাই যে 50% নিতে পারবেন, কোনো 50% সমস্যা উপরে নাই। যাইতে হবে। না 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 না, আমি তো প্রথমে দেখাইছি ভাই, এটা আপনারা খেয়াল করতেছেন না কেন? হ্যাঁ হ্যাঁ, আমি আমি কিন্তু দেখাই দিছি যে প্রকৃত আপনি ফাইনাল সেটেলমেন্টেও যেতে পারবেন, না হলে দ্বিতীয় অপশন আপনি প্রকৃত সংযোজনের ভিত্তিতে রেয়াতি পদ্ধতিতেও আপনি যেতে পারবেন, কথা সেটাই। বলছেন। হ্যাঁ ঠিক আছে ভাই, বুঝছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে শরীফ ভাই, বুঝতে পারছেন? ঠিক আছে, হ্যাঁ, অন্য লোকজন বের হয়ে যাচ্ছে, অনেক বেজে গেছে, 11টা বেজেই গেছে। জি জি মাহবুব ভাই, একদম রাত হয়ে গেছে অনেক। হ্যাঁ, অনেক রাত হয়ে গেছে, কষ্ট দিলাম ভাই, কিছু মনে করেন না, কষ্ট দিলাম বেশি। হ্যাঁ,
আর এই জিনিসটা বোঝানোর জন্য আমি খুবই মানে ইয়াকে ছিলাম, চেষ্টায় ছিলাম যে আপনাদেরকে এটা বুঝাই ছাড়বো। আরো যদি প্রশ্ন থাকে সামনের দিন ইনশাল্লাহ আরো আরো হবে, ঠিক আছে? মানে আমাদের মাহবুব ভাই যে কোর্সটা হবে, যার উপর বেস হবে ওইটা সাধারণ আদেশ ব্যাখ্যা তারা বুঝলে তখন আরো ইজি হয়ে যায় ব্যাপারটা। হ্যাঁ মানে হ্যাঁ এখন হ্যাঁ, দেখা এটা যায় তো অবশ্যই। মানে এই সেটেলমেন্ট করছি কিন্তু আমি এই আদেশটা পড়ি নাই, আদেশটা দুনিয়া পড়েন নাই। মাথার মধ্যে মাথায় ঘুরতেছে এটা কি হইছে। আসলে এটা ওইটা কি যদি হবে পড়তাম এটা হ্যাঁ তাহলে 60% বুঝে যেতাম আজকে। 60% বুঝে যাইতেন আপনি, ঠিক আছে? তো ওই জন্য হ্যাঁ বললাম যে ওইটা বের করে দেখেন, আমি যেগুলা বললাম হ্যাঁ ওইটা একবার হলেও পড়িয়েন। আমি ওই জন্য জি জি দিয়েছিলাম, জি আমি ওই জন্য কিন্তু শেয়ার করছি আজকে ওটা, বুঝছেন? পড়ার জন্য কিন্তু দিয়েছিলাম। হ্যাঁ, তো আপনার অফিস একটু টাইম বা অফিসের পর একবার হ্যাঁ পড়া হ্যাঁ হ্যাঁ উচিত। পড়া উচিত, একবার হলেও দেখিয়ে ওইটা, ঠিক আছে? আমি যেগুলো বলছি আর আর পরে তো আরো হবে, আরো আলোচনা তো হবে, এটার উপরে আরো 2 দিন দরকার হলে ক্লাস নেবো আমি, মানে একটা বোঝায় ছাড়বে। কারণ এই জিনিসটা সবাই ধরেন যে আপনারা কনসালটেন্সি করতে যাচ্ছেন, এগুলাই কিন্তু বেশি এই আমদানিকারক ব্যবসায়ী এদেরই তো আপনি কনসালটেন্সি বেশি করবেন, তাই না? আপনাকে তো আর কোনো ওই উৎপাদনকারী প্রতিষ্ঠান আপনাকে তো এইভাবে কনসালটেন্সি নেয় না, তারা লোকই নিয়োগ দিয়ে রাখে। তো এই জন্য বলতেছি যে এই জন্য শেখানোর জন্য আমি এটা খুবই আগ্রহী যে এই জিনিসটা যেন কারো ভুল না হয়, ঠিক আছে? মাহবুব ভাই, হ্যাঁ ভাই। মাহবুব ভাই, আমার একটা জিজ্ঞেস আছে, সেটা হচ্ছে ফাইনাল সেটেলমেন্ট থেকে যখন আমি ক্রয় করলাম তখন তো সে আমাকে 7.5% হারে যে এটিটা পরিশোধ করে আসলো, ভ্যাটের ঘরে হুম লিখে দিল। হুম। যখন আমি ক্রয় করলাম, ক্রয়ের ক্ষেত্রে আমি তখন পার্চেজে কোন নোটে দেখাবো, যেহেতু এটা তখন আমার স্ট্যান্ডার্ড রেটে হলো না। তখন আপনার স্ট্যান্ডার্ড, তখন আপনার ধরো 7.5% যেটা ইয়ে আছে না, যে ভ্যাটটা আসবে সেই ভ্যালু দিয়ে আপনি কাজ করবেন, তখন তখন তো আপনার তো এটা আসবে না 7.5%। তখন যেহেতু ভ্যাটটা ওখানে আপনার 11.25 তে লেখা নেই, তখন লেখা আছে 7.5 টাকা, তাই না? তখন আপনি তখন কি ওই 28 টাকারই তো ভ্যালুতে তখন ওই 100 টাকা দিয়ে লিখবেন, 100 টাকা দিলে ওই 7.5 টাকা চলে আসবে, 7.5% যখন নিবেন, ঠিক আছে? পার্চেসটা কি তখন নোট ষোলোতে দেখাবো? হ্যাঁ পার্চেস তখন আপনি নোটে দেখাবেন ওইটা, তখন আপনি ওই 7.5% হিসাব করে ভ্যালুটা দিবেন, তখন তো আপনি 7.5% চলে আসবে। এর বাইরে তো আপনি নিতে পারবেন না, ওইখানে কিন্তু আইনে লেখা আছে যেটা ওখানে যেটা থাকবে সেটাই নিতে হবে আপনাকে। তো নিতে গেলে আপনাকে ভ্যালুটা তো 150 টাকা তখন দিয়ে আপনি রিবেট নিতে পারবেন না, পারবেন? না না, মানে পারবেন সেক্ষেত্রে তো না। আমি নোট 16 দিতে পারবো না, নোট 17তে বা 16তে হ্যাঁ দিতে পারবো। নোট 17তে ওইটা আপনার কততে যাবে, এটা নোট 17তে না, এটা হলো 16তে, আপনার 16 যখন রিবেট আদর্শ নেবেন হার ব্যতীত। তখন নোট ষোলোতে হ্যাঁ, আদর্শ হার ব্যতীত নোট ক্রয়ের ষোলোতে ক্ষেত্রে আসবে। যাবে। হ্যাঁ হ্যাঁ নোট 16তে আসবে এটা, ঠিক আছে? যার ঠিক কাছে আছে। ভিডিওটা আজকের ক্লাসের ভিডিওটা রেকর্ডিংটা আছে অবশ্যই দিয়ে দেন, তাহলে আবার একটু শুনলে ক্লিয়ার হয়ে হ্যাঁ যাবে। একটু দেখিয়ে না প্রশ্ন, আমি যদি কোনো কোনো আমি খুব খুশি হব যদি কেউ স্টাডি করে আমাকে ফোন দেয়, খুব খুশি হব, ঠিক আছে? স্টাডি করিয়েন। হ্যাঁ কালকে আর মাহবুব ভাই, ক্লাস হবে, তো এর মধ্যে আপনার দেখিয়ে ফোন দিন, কোনো সমস্যা হলে বুঝে নেওয়ার জন্য ফোন দিন, আমি বলে দেবো, ঠিক আছে? মাহবুব ভাই, ওটা কি হ্যাঁ সুফিয়ান স্যারের ঠিক বইয়ে আছে ভাই, তৈরি করতে হবে? আজকের মতো শেষ করি আমরা, মাহবুব ভাই, ঠিক আছে? হ্যাঁ মাহবুব ভাই, হ্যাঁ ওটা কি সুফিয়ান স্যারের বই? হ্যাঁ হ্যাঁ সুপিয়ানের বই। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, ওকে। আসসালামু আলাইকুম। ঠিক আছে, আসসালামু আলাইকুম। Io questo non c'è nulla da non da un bumer, non ho bumer, lo vedo che c'è solo.